এখন যে ঘটনাটি আমি বলবো সেটা আমাদের রাজবাড়ী ভৌত স্টিমের যে সদস্য সজীব ও কালেক্ট করেছে। আচ্ছা, এটা একজন পিকআপ ড্রাইভারের ঘটনা এবং পিকআপ ড্রাইভারের বাড়িটাও রাজবাড়ির কাজীপাথা এলাকায়। তো ওই লোকটা বেসিক্যালি ওই ভৈরব থেকে পিকআপে মাছ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিত আর কি। বা ভৈরব থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে বাংলাদেশের বিভিন্ন বেসিক্যালি মাছ পরিবহন করতো আর কি তার পিকআপে। সময় সময় অন্য জিনিসও পরিবহন করতো। উনি একবার একটা কাজ পান, সেটা হলো ভৈরব থেকে আমাদের দোহান নবাবগঞ্জ এখানে যেটা আছে আর কি, বান্দুরা নামক একটা জায়গা আছে, এখানে যারা ওই রাস্তায় চলাফেরা করেন তারা চেনেন। তো ওই বান্দুরা বাজারে মাছ দিতে হবে আর রাতের বেলা নিয়ে যাবে, এটাই ছিল তার কাজ। মানে কিছুদিনের কাজের এই দায়িত্বটা উনি পান। তো এখানে আসলে একটু বলে রাখা ভালো, এখনো পর্যন্ত মানে রাত 10টার পরে কিন্তু বান্দুরার কোনো গাড়ি কিন্তু গুলিস্তান থেকে ছাড়ে না। লিসেনারদেরকে জানিয়ে রাখি, না ছাড়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, যতটুকু না প্যারানরমাল তার থেকে বেশি মানুষের ভয়ের কারণে ছাড়ে। তো যাই হোক, রাসেল ভাই রাতের বেলা ওই রাস্তাটা একদম নির্জন থাকে, একদমই নির্জন থাকে। তো রাসেল ভাই যখন উনি একদিন ওই ভৈরব থেকে মাছ নিয়ে যখন গুলিস্তান পার হয়ে যখন বাবুবাজার ব্রিজ পার হবেন আর কি, তখন হঠাৎ দেখেন দুইজন, একজন বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা হাত ইশারা করে পিকআপটা থামাতে বলে। তখন উনি মানে পিকআপটা থামানোর পরে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, কি হয়েছে। বলে যে উনি বান্দুরাতে যাবেন, সব গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন ওরা কিভাবে যাবেন, যাওয়ার তো কোনো উপায় পাচ্ছেন না, সুতরাং তাদেরকে একটু সাহায্য করার জন্য খুব অনুনয় বিনয় করেন। তখন ড্রাইভার যিনি ছিলেন উনি চিন্তা করলেন যে আসলে এটা মানবিক কারণে এটা তো দরকার। উনি ট্রাকের সামনেই দুইজনকে উঠিয়ে নিলেন আর কি। তো উঠিয়ে নেওয়ার পর রাসেল ভাই মানে স্বাভাবিকভাবেই ট্রাক যাচ্ছিল, তো মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঠিক কাছাকাছি এসে তখন ট্রাকের গতিটা একটু হালকা হতে শুরু করে, মানে মনে হচ্ছে যে ট্রাকটা একটু স্লো চলছে এরকম মনে হচ্ছে। হঠাৎ করে ওই বৃদ্ধ মহিলা যিনি ছিলেন উনি বলেন যে বাবা তুমি ট্রাকটা এখানে থামিয়ে দাও। ওই জায়গাটা ছিল কিন্তু একদম নির্জন একটা জায়গা। বলে যে তুমি ট্রাকটা এখানে থামাও, আমরা এখানে নেমে যাবো। তখন বলে যে কি বলেন চাচি, এখানে তো আশেপাশে তো মানে চাঁদের আলো যতটুকু দেখা যাচ্ছে, তো আমি তো কোনো গ্রাম ট্রাম তো দেখি না, আপনারা এত রাত্রে এখানে এদিকে কোথায় যাবেন? বলে না এটাই এদিক দিয়ে আমি চলে যাবো, এখানে মাঠের ওই পাশটাতেই আমাদের বাড়ি। তখন আপনি তো বললেন আপনার বাড়ি বান্দুরাতে এখান থেকে আরো প্রায় 20 কিলোমিটার ভিতরে। বান্দুরা বললেন কেন? তখন উনি বললেন যে যদি বলি যে এখানে কাছাকাছি যদি মানে জায়গা বলি ভাড়া কম হতে পারে, যদি না নাও এই কারণে বলেছি মানে যাক, তাদের মধ্যে তার একটা লজিক দেখালেন। রাসেল ভাই যখন ওনারা নামার পর হঠাৎ করে বৃদ্ধ মহিলা বলে উঠলেন, বাবা তোমার ট্রাকে তো অনেক মাছ আছে, আমাদেরকে 2টা মাছ দিতে পারবা? তখন বলে যে আমার ট্রাকে মাছ আছে সেটা আপনি জানলেন কিভাবে? তো জানার কথা না, একটু পলিথিন দিয়ে সবকিছু বেঁধে রাখা বলে না, মানে গন্ধ পাইলাম এই জন্য মনে হলো মাছ আছে, আমাকে 2টা মাছ দাও। তখন বলে যে আসলে মাছটা তো আমার না, এটা তোমাকে পৌঁছে দিতে হবে, সব তো হিসাব করা। তারপরও হঠাৎ করে বৃদ্ধ মহিলা এমন ভাবে চাইলেন, তো উনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি 2টা দিয়েই। রাসেল ভাই উনি একটা পাশ খুলে, মানে ওনার কাছাকাছি যেখানে সুবিধা হয় একটা পাশ খুলে যখনই 2টা মাছ দিতে গেছেন, হঠাৎ দেখে যে পাশের মাঠ থেকে, মানে পাশে তো ওই যে রাস্তার দুধারে মাঠ আছে আর কি, বেশ কিছু 4-5 জন লম্বা দেহি প্রায় 10 থেকে 15 হাত লম্বা কিছু লোক, কালো মিচমিচে, তো তারা উঠে আসতেছে এবং খুব দ্রুততার সাথে তারা উঠে এসে সরাসরি মানে ট্রাকে ওই পলিথিনটা খুলে ফেলে তার সামনেই মাছ খাওয়া শুরু করে। এখন উনি বুঝতে পারেন, ট্রাক ড্রাইভার বুঝতে পারেন তার সাথে প্যারানরমাল ঘটনা ঘটছে এবং সেই সাথে সে এটাও বুঝতে পারেন যে এই মাছগুলো যদি তারা খায় তাহলে তার এত পরিমাণ জরিমানা দিতে হবে বা পিকআপ বিক্রি করে টাকা দিতে হবে। তখন উনি মানে ভয়ে যতটুকু না পেয়েছেন তার থেকে বেশি রাগ হয়েছে। তখন ওনার এমনিতে ট্রাকে মাঝে মাঝে কিছু লাঠি টাঠি থাকে আর কি, সচরাচর কিছু অনেক সময় রাস্তায় গরু ছাগল চলে আসলে তাদেরকে তাড়ানোর জন্য সময় লাঠি দিয়ে তাড়াতে হয় রাস্তায় যদি চলার সময়। উনি একটা লাঠি বের করে ওদেরকে তাড়া করেন, মানে আমরা তো সাধারণত দেখি যে ভয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু বাট উনি যেটা করেছেন তার উল্টাটা করেছেন, উনি ওদেরকে তাড়া করেন। তখন তাড়া করার একটা পর্যায়ে হঠাৎ করে সজোরে একটা থাপড় এসে পড়ে তার মুখে এবং ওই এক থাপড়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। উনি যখন জ্ঞান ফেরে রাসেল ভাই ভোরের দিকে যখন জ্ঞান ফেরে তখন দেখে যে আশেপাশে বেশ কিছু লোক তাকে ঘিরে আছে। তখন উনি দেখে যে ওরা ট্রাকটা সেখানে নাই। উনি পাশে বলে যে ভাই আমার তো এখানে একটা ট্রাক ছিল, ট্রাকটা কোথায়? তখন বলে যে আমরা তো আশেপাশে আপনার কোনো ট্রাক দেখলাম না। এখন সবাই মিলে ট্রাকটা খুঁজতে থাকে, তো ওখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তার ট্রাকটা পাওয়া যায়, রাস্তার পাশে পাওয়া যায়। তবে অদ্ভুত ব্যাপার আছে, ট্রাকের 4টা চাকাই মনে হলো কারোর জন্য খুলে রেখেছে। মানে এলাকার লোকদের সহযোগিতা তাড়াতাড়ি করে ট্রাকের চাকাটা লাগানো হয়। আর ওই সময় একটু শীতের শেষ দিকের সময় ছিল, যার কারণে একটু ঠান্ডা থাকার কারণে আর মাছে বরফ দেওয়া ছিল, মাছগুলো খুব বেশি মানে সমস্যা হয়নি। উনি ট্রাক চালিয়ে বান্দুরাতে চলে যান, যথারীতি উনি মাছের ডেলিভারি দেন। এটা ছিল রাসেল ভাই ওনার এই রাস্তা একটা ফার্স্ট স্টোরি। তারপরে এর থেকে প্রায় 3 থেকে 4 মাস পরে ঘটে আর একটা ঘটনা। আচ্ছা, এরপর ঠিক 3 থেকে 4 মাস পরে একই রকম ভাবে ট্রাক নিয়ে যাচ্ছিলেন, মাছ নিয়ে যাচ্ছিলেন। তো এই যে আমাদের এই বাবুবাজার ব্রিজের এখানে সে ঘটনাটা, এর পাশে তো আমাদের মিটফোর্ড হসপিটাল রয়েছে। তো মিটফোর্ড হসপিটালের মানে পাশে বাবুবাজার ব্রিজ। হঠাৎ দেখে যে একটা লাশ নিয়ে একজন পুরুষ একজন মহিলা
এবং একটা বাচ্চা রয়েছে এবং সাথে একটা লাশ রয়েছে। তখন বারবার তাকে ইশারা করে থামার জন্য বলছে। তখন ওই থামেন বলে কি হয়েছে, বলে যে ডেলিভারি জনিত কারণে আমার স্ত্রী মারা গেছে, তো লাশটা করতে সময় লেগে গেছে, এখন আমরা একটু নিয়ে যেতে হবে, আমরা বান্দুরাতে যাব। তখন উনি কি মনে করে রাজি হয়ে যান, মানবিক মানে উনি আবার একটু নরম সহজ সরল লোক ছিল, তো উনি রাজি হয়ে যান। রাসেল ভাই ওই লাশটা গাড়ির পিছনে রাখা হয়, মোটামুটি একটু শক্ত করে রাখা যাতে খুলে না। আর সামনের দিকে গাড়িতে যারা ছিলেন আর কি, মানে এমনি আদার্স যারা ছিলেন তারাই, তবে লাশের সাথে ওনার ওই মহিলার হাজবেন্ড ছিল সাথে, আর অন্য যারা ছিলেন তারা গাড়ির সামনে বসিয়ে দেওয়া হয়। বুঝতে পারি ওই যে সেই স্থানটা, ওই যে সিরাজদি খানের যে এলাকাটা আমি বলেছিলাম আর কি, ওখানে সে হঠাৎ করে মানে সবাই দেখে যে গাড়ির সামনে দিয়ে ছোট্ট একটা বাচ্চা মানে সাঁ করে দৌড় দিয়ে পার হয়ে, এবং ওই বাচ্চাকে বাঁচানোর জন্য মানে ড্রাইভার খুব মানে হার্ড ব্রেক করে গাড়ি। তখন ব্রেক করার পর সবাই মনে করে যে হয়তো বা গাড়ির নিচে পড়েছে নাকি বাচ্চাটা, তো সবাই নিচে দেখে যে না কিছু নাই, মানে কেউ পড়ে না। তখন মনে হয় যে এটা হয়তো বা কোনো প্যারানরমাল বিষয় হতে পারে, সবাই চিন্তাটাই করে, তো সবাই একটু ভয় পায়। রাসেল ভাই বান্দুরাতে চলে যান, দেখে যে না এই লাশের সাথে যারা আসে এরা সবাই ঠিক আছে, এরা সবাই মানুষ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। লাশ ওনারা বান্দুরাতে নেমে লাশ নিয়ে চলে যান। কিন্তু গাড়ি আনলোড করার পরে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি প্রায় 25টা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি একটা ছাগলের ব্যাপারী। উনি বলতেছেন যে এই ছাগলগুলো নিয়ে আমরা কারওয়ান বাজারে যাব, ওখানে আমাকে সেল করতে হবে। তো বাবা তুমি এই তোমার গাড়িটা ফাঁকা হয়ে গেছে, পিক আপটা ফাঁকা হয়েছে, তুমি এই ছাগলগুলো গাড়িতে নিয়ে চলো, আমিও যাবো সাথে। তুমি চিন্তা করলে ভালোই তো, গাড়ি ফাঁকা যাচ্ছে, এটা নিয়ে গেলে তো আমার জন্য ভালোই হলো। সাধারণত ফিরতি পথে কোনো মানে ট্রিপ পাওয়া যায় না রাসেল ভাই ওই রুটে, তো এটা মানে চিন্তা করেন ভালোই হলো, সকালের আগে পৌঁছে যাবো। তো ছাগলগুলো 25টা ছাগল যখন উঠানো হলো, বেশ দড়ি প্রত্যেকটার সাথে দড়ি, এবং ভিতরে যে আংটাগুলো ছিল সেটা মানে সুন্দর করে খুব শক্ত করে বাঁধা হয়, যাতে করে ওরা ছিটকে না পড়ে যায় গাড়ি চলার সময় বা খুলে না যায়। গাড়ি যখন ওই রুটে যারা আসেন আর কি, টিকরপুর নামক একটা জায়গা আছে। আচ্ছা, তো টিকরপুর পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা আছে, ওখানে বেশ নির্জন জায়গা। ওই জায়গাটা যখন গাড়ি আসছে, হঠাৎ করে মানে ওই গাড়ির ড্রাইভার এবং গাড়ি ওই ছাগলের যে ব্যাপারী বসেছিল, ওনারা দেখছেন যে রাস্তার দুই পাশ থেকে বেশ মোটা দেহি দুইজন লোক উঠে আসে। দূর থেকেই দেখতেছেন যে বিশাল আকৃতির দুইজন মানে মোটা দেহি লোক। ওনারা চিন্তা করছে কি ব্যাপারে মাঠের ভিতর থেকে এই এত বিশাল দেহি লোক চলে আসলো কিভাবে। তখন ওনারা বুঝতে পারছেন এটা প্যারানরমাল কোনো বিষয় হতে পারে, গাড়ি থামানো যাবে না। ওনারা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিয়ে গাড়ির সামনে চলে গেছে, কিন্তু হঠাৎ মনে হলো গাড়ির পিছন দিকটা কেঁপে উঠলো। তখন ব্যাপারী যেহেতু ওনার ছাগল ছিল পিছনে, তো সে ড্রাইভারকে জোর করছে, ভাই তুমি গাড়িটা থামাও, ছাগলের কিছু হলো নাকি একটু দেখি, নাকি কিছু কি হলো, ঝাঁকি লাগলো কেন। তখন ড্রাইভার বলছে না চাচা গাড়ি থামানো যাবে না, কোনো একটা সমস্যা হতে পারে, একটু আগে একটা ভয় পেলাম, ভয়ের একটা জিনিস দেখলাম, না গাড়ি থামা, আমার ছাগলের কিছু হলো নাকি আমি একটু দেখি। এখন ওই মুরব্বী জোর করে গাড়িটা থামান। থামানোর পর রাসেল ভাই ওখানে পিছনে দেখা যাচ্ছে 25টা ছাগল যেখানে ছিল সেখানে 23টা ছাগল আছে, দুটো ছাগল নাই, এবং ওই দুটো ছাগলের যে দড়িটা যে বেঁধে রেখেছে দড়িটা ছেঁড়া। তখন ব্যাপারীর সাথে ওই ড্রাইভারের খুব বাকবিতণ্ডা হয় যে তুমি ইচ্ছা করে কাজটা করেছো। তো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে ব্যাপারী দিকে ঠান্ডা করা হয় যে না আপনি, আমি তো সাথেই ছিলাম, আপনি তো নিজেই দেখছেন যে এখানে আমার কোনো কিছু নাই। রাসেল ভাই আরো এগিয়ে এসে ওই সেই বিশেষ স্থান যেটার এতক্ষণ যে বিষয়ের যে জায়গার কথা বলছিলাম, ওইখানে এসে তখন হঠাৎ করে গাড়ি আবারও কেঁপে ওঠে, এবং তখন ওনারা চিন্তা করেন যে এইবার একটু নিচে নেমে দেখি যে আসলে কি ঘটনা ঘটছে। বিশেষ করে যার ছাগল ওনার দরদটা অনেকটা বেশি, তো উনি জোর করে বৃদ্ধ গাড়ি থামিয়ে উনি নেমেন। নামার পরে উনি ওরে বাবারে মারে বলে মানে এক দৌড়ে উনি যে কোথায় গেছেন পিকআপ ওয়ালা জানে না, মানে ড্রাইভার জানে না উনি কোন দিকে গেলেন। তখন পিকআপ ড্রাইভার উনি আবার নেমে যে দৃশ্যটা দেখেন, উনি দেখেন ওই যে রাসেল ভাই সেই বিশাল দেহি দুইজন লোক, কালো যে বিশাল দেহি দুইজন লোক, ওনারা ছাগল মানে মটমট করে চিবিয়ে খাচ্ছে, মানে আস্ত ছাগল। আচ্ছা, তো ওই দৃশ্য দেখে উনিও সেন্সলেস হয়ে পড়ে যান। তো কিছুক্ষণ পরে রাসেল ভাই ওইখানে একটু বলে রাখা ভালো, ওখানে একটু বেশ পুলিশের টহলটা বেশ ভালোই থাকে সাধারণত, ওই রুটটাতে একটু ডেঞ্জারাস এলাকা হওয়ার কারণে পুলিশ মাঝে মাঝে টহল দেয়। তো টহল একটা পুলিশ ওই দিক দিয়ে আবার সৌভাগ্যক্রমে ওই দিক দিয়ে আসছিল আর কি। তখন তারা ওখানে দাঁড়িয়ে পড়ে দেখে যে এরকম বেশ সে ট্রাকে রক্ত লেগে আছে, ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়, আর বেশ দূরে আর একজনকে দেখা যাচ্ছে সেও মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে, এরকম তারা দেখে। তখন পুলিশরাই তাদের জ্ঞান ট্যান ফেরায় এবং ওই লোককেও আবার একটু জ্ঞান ফেরানো হয়। তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে। তখন পুলিশদেরকে তারা বলে, তখন বলে আসলে এই রাস্তাটা একটু ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি, বিভিন্ন কারণে এটা ভয়ঙ্কর, মোটামুটি এটা এখান দিয়ে এইভাবে চলাফেরা না করাটাই বেটার। রাসেল ভাই ওখানে পরবর্তীতে 19টা ছাগল মানে জীবিত ছিল, মানে 6টা ছাগল ওখান থেকে মিসিং হয়ে যায় টোটালি সব মিলায়। তো এরপর থেকে রাসেল ভাই উনি ওই রাস্তাতে আর কখনো গাড়ি চালাতেন। আর যারা এখনো ওই রাস্তায় রেগুলার চলাফেরা করেন বেসিক্যালি তারা ওই স্পেশাল কয়েকটা জায়গা সম্পর্কে তারা খুব ভালো মতোই অবগত আছেন। যারা হয়তো এই গল্পটা শুনছেন তারা ওই জায়গাগুলো সম্পর্কে অবশ্যই জানবেন। আর এখন যে ঘটনাটা রাসেল ভাই আমি শেয়ার করবো, যে আমাকে এই ঘটনাটি দিয়েছে সে আমার ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট, ওর নামও রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স থেকে লেখাপড়া করেছে। তো ওর বাড়ি হচ্ছে রাসেল টাঙ্গাইল।
ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দড়িচন্দ্রবাড়ি গ্রাম এবং ওর বাড়ির পাশেরই এই ঘটনাটা। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে হচ্ছে 2005 সালে। ওই গ্রামে সুলতান নামক একজন ব্যক্তি ছিলেন, উনি থাকতেন সৌদি আরবে। তো সৌদি আরবে উনি বেসিক্যালি যে কনস্ট্রাকশনের কাজটা করতেন আর কি, ওখানে লেবার হিসেবে কাজ করতেন। তো ওখানে হঠাৎ একদিন খবর আসে যে সুলতান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা যখন অনুসন্ধান করা হয় তখন বোঝা যায় যে ওই কনস্ট্রাকশন নতুন একটা বিল্ডিং এর কাজ মাত্র শুরু হয়েছে একটা জায়গায়। যখন ওখানে গর্ত করা হয়েছিল, মানে এই মেশিন দিয়ে যখন গর্ত করা হয় তখন উনি ওই গর্তের মধ্যে নেমেছিল। ওই যে আপনার গর্তের মধ্যে নেমে ওই যে বিভিন্ন রড গুলো জয়েন করায় না, মানে তার দিয়ে বেঁধে বেঁধে ওই কাজটা উনি করছিলেন। তো ভাই গর্তটা ছিল অনেক উপরে, গর্তটা গভীর ছিল, ওই উপরে যখন গর্ত করা হয়েছে আশেপাশে কিছু পাথর টাথর ছিল আর কি। তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা পাথর নাকি গড়িয়ে এসে, মানে হয়তো ওখান থেকে গড়িয়ে আসার কথাও না, গড়িয়ে এসে একদম সরাসরি নিচে সুলতানের মাথার উপরে পড়ে এবং উনি মানে স্পট ডেড হয়ে যায়। আসলে ভাই যখন অত মানে উঁচু থেকে এবং এত ভারী একটা পাথর ওনার মাথার উপর পড়েছে, স্বাভাবিকভাবে মাথার যে কি অবস্থা হতে পারে এটা তো আমরা কল্পনাই করতে পারছি। তো আসলে ভাই ওনার লাশ 3 থেকে 4 মাস পর বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর এখন যখন আসে তার গ্রামের বাড়িতে, দড়িচন্দ্রবাড়ি গ্রামে আসার পরে সবাই মোটামুটি মানে জানাজা পরে দ্রুত কবর দিতে হবে, কারণ সে মনে করেন যে ইসের থেকে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার টাঙ্গাইল পর্যন্ত লাশ নিয়ে আসা এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ ওই সময় ফ্রোজেন ছিল, তারপর এখানে নিয়ে আসা লাশটা পচন ধরে যেতে পারে, এই জন্য দ্রুত সেটা দাফন কাফনের ব্যবস্থা করতে। সবাই বলেছিল যে এটা যেন কফিন সহকারেই দাফন করা হয়, কিন্তু এখন পরিবারের সদস্যদের একটা হয় যে আমরা শেষ দেখা দেখব। সবাই বলে যে আসলে মাথার অবস্থা এমন হয়ে গেছে যেটা আসলে দেখার উপযোগী নাই, বলে না তাও দেখবো, কারণ মনের একটা ব্যাপার তো আছেই, যে একটা হৃদয়ের একটা আকুতি সন্তুষ্টির একটা ব্যাপার আছে। সবার নিষেধ সত্ত্বেও পরিবারের মানে লোকদের মানে পীড়াপিড়িতে শেষ পর্যন্ত কফিনটা রাসেল ভাই খোলা হয়। খোলার পর যখন রাসেল ভাই মাথাটা করা হয় তখন মানে যারা দেখেছে সবাই ভয় পেয়ে গেছে। তো অলমোস্ট মাথা আসলে ছিলই না, মানে এত ভারী পাথর পড়ার পর ছিলই না। তো যাই হোক রাসেল ভাই ওনার কবর দেয়া হয়, দড়িচন্দ্রবাড়ি গ্রামে ওনার কবর দেয়া হয়। তো কবর দেওয়ার মোটামুটি 3 থেকে 4 দিন পর থেকে শুরু হয় রাসেল ভাই ঘটনা। আচ্ছা, প্রথম ঘটনাটি ঘটে ওই সুলতানের বাবার সাথে। উনি রাতের বেলা এশার নামাজ পড়ে ফিরছিলেন। তো এশার নামাজ পড়ে ফেরার সময় মসজিদ থেকে ওই সুলতানদের যে বাড়ির মাঝখানে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে সুলতানকে দাফন করা হয়েছিল। ওনার বাবা রাতে একা একাই হেঁটে হেঁটে আসছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো কে যেন রাস্তার পাশ থেকে ওনাকে ঢিল মারছে। উনি চিন্তা করছে এত রাতের বেলায় ঢিল মারে কে? তো উনি খুব বিরক্ত হয়েছেন প্রথম দিকে। এইরকম দুষ্টামি, আমি একটা মুরব্বী মানুষ, রাতের বেলা এই ধরনের দুষ্টামি করার কোনো মানে হয়? তখন উনি রাগ করে বলেন এই কে ঢিল মারে কে? তখন দেখে যে ওই একটা গাছের পাশে, রাস্তার ওই পাশে কবরস্থানটা, কবরস্থানটা যে পাশে, একটা গাছের পাশে একটা লম্বা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। তো উনি স্পষ্ট বুঝতে পারছেন ছায়া মূর্তিটাই ঢিল মেরেছে। তো উনি খুব রাগ করেন, রাগ হয় ওনার যে কে এই দুষ্টামি করছে, একটু দেখে আসি। আচ্ছা, তখন গ্রামে চিন্তা করি, গ্রামে তো অনেক লম্বা লম্বা ছেলে পেলে আছে আর কি, মনে হয় এই দুষ্টামিটা শুরু করেছে আর কি। কারণ ওই ছেলে পেলে দুষ্টামি করলে গ্রামের মুরব্বীরা অনেক সময় সালিশ টালিশ ডেকে তাদেরকে একটু সাহায্য করেন, তো মনে করছে রাতের বেলা হয়তো বা এই আমাকে ইচ্ছা করে বিরক্ত করছে আর কি। তো উনি রাসেল ভাই কাছে যান সাহস করে, কে? উনি কে দেখেন রাসেল ভাই, ওই লম্বা যে ব্যক্তিটা ওটা আর কেউ নয়, তার ছেলে সুলতান। উনি ওটা দেখেই তো ওইখানে সেন্সলেস হয়ে গেছেন। এখন যখন এশার নামাজ পরে যখন আরো কিছু লোক আরেকটু দেরিতে আসছেন, তখন দেখে কি ব্যাপার, রাস্তার ওই পাশে সাদা পাঞ্জাবি পরা কিছু একটা পড়ে আছে মনে হয়। কাছে গিয়ে দেখে সুলতানের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তারা সবাই ধরাধরি করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বাড়িতে আসার পরে যখন বলা হয় যে কি হয়েছিল, উনি সবাইকে খুলে বলেন যে আমি তো এই সুলতানকে দেখেছি, এই অবস্থা। এখন বলছে আপনি হয়তো মনের ভুল টুল দেখতে পারেন, সবাই এইরকম বিষয়টাই বলেছে আর কি। রাসেল ভাই এর পরের দিন যে ঘটনাটা হয় সেটা হলো ওই গ্রামের
ওই ওখান থেকে কিছু লোকজন থাকে না, অনেক দূরে কাজ করে, তো ওই সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে আসে। তো তেমনই একজন ব্যক্তি রাতের বেলা এসে নামাজের পরে 10টা 10:30 দিকে, কারণ গ্রামে তো 10:30 মানে অনেক রাত আর কি। তো উনি সাইকেল চালিয়ে আসছিলেন, হঠাৎ মানে একটা রানিং সাইকেল হঠাৎ করে থেমে যায়। মানে একটা রানিং সাইকেল হঠাৎ মনে হচ্ছে কে যেন খপ করে ধরে ফেলছে সাইকেলটা, এবং এই গতি জড়তার কারণে উনি সাইকেল থেকে, মানে সাইকেল জায়গায় আছে কিন্তু উনি মানে 10-15 হাত দূরে ছিটকে পড়ে যান। ছিটকে পড়ে গিয়ে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে, এবং উনি ছিটকে পড়ে যাওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছেন, দেখেন সাইকেলের পাশে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তো উনি আর ওই ছায়ামূর্তিটাকে এইটা আর উনি অ্যানালাইসিস করতে চান নাই, উনি তো পরিমরি করে দৌড় চিৎকার করতে করতে। এখন রাসেল ভাই যখন দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটে, তখন গ্রামবাসী চিন্তা করলো যে এটাও হয়তোবা তার মনের ভুল, বা অন্য কারণে হয়তোবা রাতের বেলা রাস্তায়, যেহেতু মাটির রাস্তা, কোনো কারণে হয়তোবা কোনো একটা জায়গায় উঁচু থাকতে পারে, সাইকেলটা হঠাৎ করে থেমে গেছে, পড়ে গেছে, এটা হতেই পারে, এরকমই সবাই চিন্তা করেছে এবং তাকে সান্ত্বনা দিচ্ছে। যে বলে যে আমি এরকম ছায়ামূর্তি দেখেছি, ও কবরস্থানে গেছে, কেউ সহজে বিশ্বাস করে না। থার্ড ঘটনা রাসেল ভাই, তখন এবার আর সাইকেল না, এবার মোটর সাইকেল। প্রায় ওই মাটির রাস্তাতেই, গতিটা স্বভাবত স্লো থাকে, কিন্তু মাটির রাস্তাটা আসলে সমান ছিল, কিন্তু মানে বেশ প্লেন রাস্তা ছিল মাটির রাস্তাটা। তো একটা মোটরসাইকেল আসতেছিল রাতের বেলা, এটাও রাসেল ভাই রাত 11টা থেকে 12টার মধ্যে এরকম একটা সময়। তো রাসেল ভাই যখন ওই কবরস্থানটা ঠিক পার হয়েছে, তখন মানে ওটাও একই ঘটনা, হঠাৎ করে মনে হচ্ছে এই গতির মোটরসাইকেলকে হঠাৎ করে কে যেন খপ করে চেপে ধরেছে। আচ্ছা। এবং মোটরসাইকেলে 2জন ব্যক্তি ছিল, 2জন ব্যক্তি দেখেছে সামনে একটা ছায়ামূর্তি, এবং যখনই ছায়ামূর্তি দেখেছে তখনই কিন্তু রাসেল ভাই হঠাৎ করে মোটরসাইকেলটা থেমে গেছে, এবং ওরা 2জনই সাইকেল থেকে, মানে মোটরসাইকেল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তাদেরও শরীরে হয়, মানে খুব মানে তারা আহত হন আর কি। এখানে রাসেল ভাই একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো যখন রাসেল ভাই ওই যে মোটরসাইকেল আঘাতটা লেগেছে, হঠাৎ করে থেমে গেছে, যখন পরবর্তীতে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, মোটরসাইকেলের চাকাটা মনে হচ্ছে বাংলা 4 এবং ইংরেজি 8 লিখলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। মানে এত জোরে আঘাত লেগেছে যে আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বাইসাইকেল বা রিক্সা এরকম কিন্তু বেশি আঘাত লাগলে এরকম ইংরেজি 4 মানে বাংলা 4 বা ইংরেজি 8-এর মতো হয়ে যায়, কিন্তু খেয়াল করবেন আপনারা, লিসেনাররা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন আর কি। তোমার আসলে একটা ফাঁকা জায়গা তারা চিন্তা করলো, এই জায়গায় কোনো এরকম কোনো বাধা নাই, কিচ্ছু নাই, এত জোরে আঘাতটা লাগলো কিসে? তখন রাসেল ভাই বুঝতে পারে যে আসলে এটা আর কিছুই না, ওই যে একটা ছায়ামূর্তি। এবং যেহেতু সুলতানের বাবা প্রথম সাহস করে দেখেছিল ওই ছায়ামূর্তিটা সুলতানের ছায়ামূর্তি, তখন তারা মানে সবাই বুঝতে পারে যে এখন এই রাস্তাটা খুবই মারাত্মক, এদিকে রাত্রিবেলা এইভাবে আর হাঁটা যাবে না। রাসেল ভাই এখন একটা সমাধান কি? এরকম দেখা যায় রাতের বেলা কেউ মানে কিছু দেখুক আর না দেখুক, ক্ষতি হোক না হোক, গভীর রাত্রে হেঁটে গেলেই ওই গোরস্থানের পাশে একটা ছায়ামূর্তি তারা দেখতো। এতে করে একটা উপকার হয় রাসেল ভাই গ্রামে, সেটা হলো গ্রামে প্রচুর চুরি ডাকাতি হতো, বিশেষ করে রাতের বেলা। ওই যে কারো কাঁঠাল চুরি, কারো কলার কাঁদি চুরি, কারো মুরগি চুরি, এই চোর সম্প্রদায়ের আনাগোনা একদম বন্ধ হয়ে যায়, এই একটা উপকার হয়। এবং সেই সাথে মানে গ্রামে লোকজনের রাতের বেলা রাসেল ভাই বেরোতে পারতো না, তখন এই সমাধানের জন্য একজন আলেমের শরণাপন্ন হওয়া হয়। তো আলেম বহু চিন্তা ভাবনা করে উনি বলেন যে আসলে সুলতানের লাশটা যখন এখানে আসছে, তখন ঠিক যেই প্রক্রিয়াতে তাকে মানে দাফন কাফন করার কথা ছিল, এমনকি জানাজাটাও তার ঠিকঠাক মতো হয়নি। যিনি জানাজা পড়িয়েছেন উনি জানাজার ভালো করে পড়ানোর নিয়মই জানেন না, অথচ এই লোককে দিয়ে জানাজা পড়ানো হয়েছে। তখন এখন সমাধান কি? কবর তো হয়ে গেছে। তখন বলেছে সমাধান হচ্ছে যে আপনারা সবাই মিলে একটা গায়েবানা জানাজা পড়ে দেন। সে তো জানাজা তো হয়েই গেছে, একবার কবর হয়ে গেছে, আপনারা সবাই মিলে একজন ভালো আলেমকে ডেকে নিয়ে গায়েবানা জানাজা পড়িয়ে দেন। তখন রাসেল ভাই ওই একজন ভালো আলেমকে নিয়ে এসে তখন সুলতানের রুহের উদ্দেশ্যে নতুন করে একটা গায়েবানা জানাজা পড়ানো হয়। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই এই 2005 সালের পর থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা মানে সুলতান কেন্দ্রিক ওইখানে এমনি টুকিটাকি ঘটনা এমনিতে ঘটতেই পারে গ্রামে, বাট ওই যে ঘটনাটা শুরু হয়েছিল ওটা কিন্তু রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত আর ঘটেনি আর কি। এটা রাসেল ভাই আমি এখন যে ঘটনাটি বলবো
তো ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার ঘটনাতে আমি শুরু করব আজকে আমার ফার্স্ট স্টোরিটা। আমাদের রাজবাড়িতে মানে রাজবাড়ি একদম প্রান্তিক পর্যায়ে ঠিক বালিয়াকান্দি উপজেলার ঠিক আগের দিকে একটা বিশাল একটা বিল পড়ে। ওই বিলের ঘটনা আমি এর আগে অবশ্য বলেছি। ওখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে বারেক গ্রাম। তো বারেক গ্রামের একটা ঘটনা, সেটা হচ্ছে এটা অনেক আগের রাসেল ভাই, এটা সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের ঘটনা। এটা ওই এলাকার লোকজনের মুখে একটা মিথ, মানে একটা পৌরাণিক কাহিনীর মতো হিসাবে প্রচলিত আছে। আমি রাসেল ভাই প্রথম 2011 সালের দিকে আমার ওই বাড়িগ্রামের পাশে আমার এক আত্মীয় বাড়ি আছে, আমার এক বন্ধু আছে না বলে আসাদুজ্জামান রনি, যে যার বাড়ি ওই কাছাকাছি আর কি। ও একদিন নৌকায় নিয়ে বর্ষাকালে মানে আমাকে ঘুরতে নিয়ে গেছিল ওই বিলে। তো ওই অনেক দূর যাওয়ার পরে, প্রায় 2 কিলোমিটার ভিতরে যাওয়ার পরে ও আমাকে একটা জায়গা দেখিয়েছিল, এই জায়গায় একটা ঘটনা আছে, একটা ভৌতিক ঘটনা। তা আমি পরে বিভিন্ন সময় ভুলে গেছি কি ঘটনা ছিল, আমার মনেও ছিল না, আমি ভুলে গেছিলাম। আমি ওই বিষয়টা আমি পরে মনে করে আমি রিসেন্টলি ঘটনাটি মানে কালেক্ট করেছি আর কি। আশা করি সবার ভালো লাগবে। রাসেল ভাই ঘটনাটি ওই আমাদের যখন দেশ ভাগও হয়নি ওই সময়ের, কারণ ওই সময়ে বারেক গ্রামটা রাসেল ভাই বর্ষাকালে যেটা হয় সেটা হলো ওই টোটালটাই মানে পানির নিচে চলে যায়। ওখানে যারা যে সমস্ত লোকজন থাকেন আর কি ওই এলাকায়, ওনারা ওই মাটি ফেলে ফেলে ওই জায়গাটা উঁচু করেন, যেখানে ওনারা থাকবেন আর কি, ওটা উঁচু। আর যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন কিন্তু বিশাল পতিত জায়গা পড়ে থাকে, সেখানে ওনারা মানে ফসল টসল ফলান আর কি। আর ওই বাড়িগুলো উঁচা করার ওই সুবাদে রাসেল ভাই প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এক একটা করে পুকুর রয়েছে। যেহেতু পুকুরের মাটি দিয়ে ওই জায়গাটা ওনারা উঁচা করে ওখানে বাড়ি করেছেন, প্রত্যেকটা বাড়ির সামনে আপনি একটা করে পুকুর পাবেন, এখনো পাবেন সেখানে। তো রাসেল ভাই যখন ওখানে ওই সময়টাতে লোকজন কি করতো, বিশেষ করে বর্ষাকালে, আমরা জানি রাসেল ভাই বর্ষাকাল মানে যখন বৃষ্টি হয় তখন দেখা যায় কি, আমরা কিন্তু জানি যে ওই পুকুর থেকে ওই মাছ, টাকি মাছ, শোল মাছ এগুলো কিন্তু উঠে আসে পানির সাথে সাথে। তখন কিন্তু ওই অনেকটাই কিন্তু ওই মাছগুলো ধরতে যায়। তো গ্রামে একজন লোক ছিল রাসেল ভাই, মানে ওই লোকটার নাম অনেক আগের, তো লোকটার নামটা আমি সংগ্রহ করতে পারি না যে আসলে এক্সাক্ট ওনার নামটা কি ছিল আর কি। তো উনি ওই বর্ষাকালে ওই যখন বৃষ্টি হতো উনি বুঝতে পারতেন যে এখন হয়তো বা পুকুর থেকে মাছ টাছ হয়তো উঠে আসবে আর কি। তো উনি কি করতেন, উনি ওই মানে বের হতেন। আর ওই সময় রাসেল ভাই ওই টর্চ লাইট ছিল না ওনার। তো ওই সময় যেটা করতেন সেটা হলো, গরিব মানুষ তো, ছাতাও ছিল না। ওই আমরা যে এলাকায় যেটাকে বলি মান কচু বলি আর কি, বিশাল বড় কচুর পাতা। তো উনি ওনার বাসার পান কচু ছিল, উনি ওইগুলো ছিঁড়ে নিয়ে মাথায় দিয়ে যাতে পানি না পড়ে আর কি, তো ওটা মাথায় দিয়ে যেতেন। ওই সময় স্থানীয় ভাবে একটা আছে, মানে এক ধরনের প্রদীপের মতো হারিকেন। তো ওই সময় ওই রকম হারিকেনও ছিল না, ওই যে আমরা যে হারিকেন গুলো দেখি। তো সিকিম নামক এক ধরনের একটা জিনিস ওই সময় ছিল, ওনারা নিজেরা বাঁশ টাস দিয়ে এরকম একটা প্রদীপের মতো বানাতেন আর কি, যাতে করে। তো ওইটা উনি হাতে নিয়ে বের হয়েছেন। তো বের হওয়ার পরে হাঁটছেন, হঠাৎ করে উনি মানে একটা পুকুরের কাছে যখন চলে আসেন, আসার পরে দেখে বিশাল আকৃতির একটা শোল মাছ, মানে অসম্ভব রকমের বড়। তো উনি চিন্তা করলেন যে এই একটা মাছ, এ তো পুরো গ্রামের লোকে খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু রাসেল ভাই চিন্তা করেন এই মাছটাকে তো এইভাবে, এর তো গায়ে অনেক শক্তি, আমি তো এইভাবে হঠাৎ করে একে ধরে নিয়ে যেতে পারবো না, ও তো লেজে বাড়ি দিয়ে আমাকে ফেলে দেবে। তো উনি চিন্তা করলেন আমি বাসা যেহেতু আমার কাছে, দ্রুত চাই, তো গিয়ে একটা টেটা নিয়ে আসি। আসলে টেটা তো মোটামুটি সবাই চেনে আর কি, একটা টেটা নিয়ে আসি। তো উনি সত্যি দ্রুত বাসায় গেলেন এবং টেটা নিয়ে আসলেন। টেটা নিয়ে আসার পরে উনি দেখলেন যে না, মাছ ওই জায়গায় আছে, ওখান থেকে মুভ করে নাই। তো উনি যেটা করেন রাসেল ভাই, ওই টেটা দিয়ে মাছের মানে ঘাড়ের কাছে একটা আঘাত করেন। তো আঘাত করার সাথে সাথে মাছটা মানে একটা মানে তার স্বরে একটা আর্তনাদ করে ওঠে। এমনি মাছ তো আসলে নরমালি শব্দ করতে পারে না, এরকম আর্তনাদ করে উঠে সাথে সাথে এক লাফ দিয়ে একটা পুকুরের মধ্যে চলে যায়। তো উনি চিন্তা করেন হারে মাছটা ধরতে পারলাম না, কিন্তু পুকুরে যে গেছেন, মাছটা যে গেছে কোন পুকুরে এটা উনি মার্ক করে রেখেছে, যাক পুকুরে যেহেতু গেছে সারা রাত আমি পাহারা দেবো যেন আবার উঠে না আসে, সকালবেলা গ্রামবাসীদেরকে নিয়ে এই মাছটা ধরবই আমি। রাসেল ভাই সকালবেলা গ্রামের অন্য লোকদেরকে খবর দেন যে এই পুকুরের মধ্যে একটা বড় আকৃতির মাছ আমি কালকে আঘাত করেছি টেটা দিয়ে, এটা এই পুকুরেই আছে, আসলে আমরা সবাই জাল দিয়ে মাছটা ধরি। তো রাসেল ভাই ওখানে যারা ইয়াং আরো যারা ছিল সবাই খুব উৎসাহ নিয়ে জাল টাল ফেলে মাছ ধরার মানে আয়োজন শুরু করেছে। তো
সত্যি রাসেল ভাই, বেশ কিছুক্ষণ পর যখন জাল ফেলেছে, মানে বড় একটা মাছের মানে উপস্থিতি তারা টের পেয়েছে পুকুরে। আচ্ছা। তো ওরা অনেক কষ্টে সত্যি রাসেল ভাই মাছ ওটা ধরেছে। ধরার পরে যখন উপরে উঠিয়ে এনেছে, দেখি তো আসলে অনেক বড় একটা শোল মাছ। তখন ওরা বলে যে এবার আমরা যেহেতু সবাই মিলে ধরেছি, এটাকে আমরা সবাই টুকরা টুকরা করে আমরা আমাদের মতো ভাগ করে নিব। গ্রামে তো ওই গ্রামটা খুব বেশি বড় না, ছোট গ্রাম, মাত্র 50 থেকে 55টা ফ্যামিলির বসবাস ছিল ওখানে। এখন মাছ ধরেছে হয়তো বা 30-40 জন। এখন ওনারা এসে বলছে আমরাও তো গ্রামবাসী, আমাদেরকেও কিছু ভাগ দাও। কিন্তু যারা মাছ ধরেছে বলে যে না, আমরা এত কষ্ট করে ধরেছি, তোমাদেরকে দেবো না। তখন ওনারা ভাগছে, এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি করে রাগ করে বাসায় চলে যায়, ওনারা আর নেন নাই। ভাই মাছটা ধরার পরে যখন সিদ্ধান্ত হলো এত বড় মাছ মানে বটি দিয়ে তো কাটা যাবে না, বড় কুড়াল দিয়ে মাথাটা আলাদা করতে হবে। তখন কুড়াল দিয়ে যখন মাথা আলাদা করতে যাবে, হঠাৎ করে দেখছেন খুবই বৃদ্ধ একজন মহিলা এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে ওখানে এসে। বলে মাছটা তোমরা মেরো না, মাছটা ছেড়ে দাও। বলে যে বুড়ি বলে কি, তুমি কোত্থেকে আসছো, তোমাকে তো চিনি আগে কোনো দেখি নেই। বলে আমার বাড়ি পাশের গ্রামে, শুনলাম যে এরকম একটা মাছ তোমরা ধরছো, তো এই জন্য চলে আসলাম। মাছটা মেরো না, মাছটা তুমি ছেড়ে দাও তোমরা। বলে পাগল নাকি, এত কষ্ট করে ধরলাম এত বড় একটা মাছ, এটা এখন ছেড়ে দিব না, এটা সম্ভব না। তো বুড়ি যখন বারবার নিষেধ করতেছিল, তখন তারপরও কথা শুনতেছিল। এক পর্যায়ে লোকজন ক্ষিপ্ত হয়ে বুড়িকে মানে এক পর্যায়ে মানে একরকম ঘাট ধরেই ওখান থেকে সরিয়ে দেয়। কিন্তু বুড়ি বারবার ফিরে আসতেছে যে মাছটাকে মেরো না। কিন্তু বুড়ির কথায় কেউ কর্ণপাত করে নাই। মাছটাকে কাটা হয়, টুকরো টুকরো করে কাটা হয়। কাটার পরে যারা ওখানে ছিল, যারা মাছ ধরেছে, সবাই মোটামুটি ভাগযোগ করে সবাই নিয়ে যায়। ভাই নিয়ে যাওয়ার পরে ওখানে সবাই বাসায় গিয়ে রান্না টান্না করে খায়ও সেই মাছ। রাত যখন হয়ে গেছে রাসেল ভাই, গভীর রাত, হঠাৎ খুব মানে মায়াবী কণ্ঠে মানে খুবই মানে কান্নাকাটি করছে একজন মানে মহিলার আওয়াজ তারা শুনতেছে। সবাই বলতেছে মানে ওইখানে গ্রামের অনেকেই সেটা শুনেছে, মানে প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে গেছে, বলে যে আমার ছেলেটাকে এইভাবে তোরা মেরে ফেললি, এটা কি ঠিক হলো? কতবার তোদেরকে নিষেধ করলাম, আমার কথাটা শুনলেই না তোরা। হ্যাঁ, এবং ওর যে শাস্তি তোরা পাবি, যে অন্যায় তোরা করেছিস, হ্যাঁ, এটা তোরা শাস্তি অবশ্যই তোদেরকে পেতে হবে। এরকম খুবই কান্নাকাটি করছিল। এবং আসল ভাই ওই সময় জানালা যারা খুলেছে, মানে দেখেছে যে একজন বৃদ্ধ মহিলা, ওই যে বৃদ্ধ মহিলাটা, উনি মানে যতটুকু দেখা গেছে উনারই মনে হয়েছে, উনি মানে লাঠিতে ভর করে ওই রাসেল ভাই যে মাছ যেহেতু অনেক বড় ছিল, তার মাছের যে ভিতরের মেরুদণ্ড বা কাঁটাগুলো তো অনেক বড় বড়, তো প্রত্যেকটা বাড়ির পাশে উনি যাচ্ছেন, গিয়ে ওই কাঁটাগুলো সংগ্রহ করতেছেন আর কান্নাকাটি করতেছে যে এইভাবে আমার ছেলেটাকে তোরা মেরে ফেললি, এটা ঠিক হইলো না। রাসেল ভাই সকালে যখন গ্রামের অন্য সদস্যরা যারা সকালবেলা খেতে কাজ করতে গিয়েছে, ওনারা দেখে খেতে ওনাদের সাথে অনেকেই কাজ করতে আসেন নাই। আজব ব্যাপার, এরা তো সকালে এত দেরি করে না। সবাই জিজ্ঞেস করে অমুককে দেখেছো, বলে তো না। আর একজন জিজ্ঞেস করে না, তাকেও দেখি নাই। দেখে যে মানে কালকে যে লোকগুলো মাছ ধরেছিল বা মাছের ভাগ বাটোয়ারা করেছিল, এদের একজনও খেতে কাজ করতে আসে নাই। ইনাদের কাছে খুব অবাক লাগে, কি ব্যাপার, ওরা খেতে কাজ করতে আসতেছে না কেন, তো দেরি হওয়ার কথা না। তো কয়েকজন কৌতূহলী হয়ে বাড়িতে যান, তাদের বাড়িতে। এখন দেখে যে বাড়ির ঘর দরজার ভিতর থেকে সব বন্ধ করা, এবং তাদের যে গোয়ালে যে গরু ছাগল আছে সেগুলোকেও সকালে কোনো খাবার দেওয়া হয় নাই। সেগুলো মানে তাদের স্বরে ক্ষুধায় চিৎকার করতেছে। এখন তারা যখন বাইরে থেকে বারবার নক করার পরে এক পর্যায়ে দরজা ভেঙেই ঘরে ঢোকে একটা ফ্যামিলির, গিয়ে দেখে রাসেল ভাই ওই ফ্যামিলিতে মানে প্রত্যেক সদস্য মারাত্মক জল বসন্তে আক্রান্ত হয়ে সবাই বিছানায় শয্যাশায়ী। তখন আর একটা বাড়িতে গেল, দেখে সেখানেও একই অবস্থা। এইভাবে রাসেল ভাই ওই দিন যারা প্রত্যেকেই ওই যে মাছ খেয়েছিল, যেটা প্রত্যেকটা ফ্যামিলিতে একই ঘটনা ঘটেছে। এবং রাসেল ভাই ওনারা মাত্র 2 দিনের মাথায় মারা যায়। আর রাসেল ভাই জল বসন্ত ওইটা যখন মানে হওয়া শুরু হয়, একটা আছে না যে ওরা কিন্তু সারা গ্রামে ছড়িয়ে পড়ে, তখন লোকজন ভয়ে যারা মানে জীবিত ছিল বা যাদের হয় নাই, ওনারা তাড়াতাড়ি করে গ্রাম থেকে সরে পড়া শুরু করে। এবং ওনারা কিন্তু 2 দিনের মধ্যে রাসেল ভাই যারা মাছ খেয়েছিল ওই ফ্যামিলিগুলো একদম মরে সবাই মারা গেছে, সবাই শেষ। এখন ওনারা ওই গ্রাম ওইখান থেকে পাশে চলে যান,
তাদের ভিটামিনটি ছিল যে না এখানে আসলে আবার জল বসন্ত হতে পারে, চতুর্দিকে একটা আতঙ্ক জল বসন্ত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু রাসেল ভাই অন্য কারো কিন্তু জল বসন্ত হয় নাই, শুধু ওই কয়টা ফ্যামিলিতেই হয়েছিল। তারপর রাসেল ভাই আর একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে ওই গ্রামের লোকজন তো সব যারা জীবিত ছিল, খুব বেশি তো ছিল না, 50-55টা ফ্যামিলি ছিল আর কি, ওনারা পাশের গ্রামে শিফট করেন আর কি। আর ওই সময় তো প্রচুর জায়গা পতিত ছিল, ওই সময় তো এরকম মানে ব্যক্তি মালিকানা এত জায়গা ছিল না, প্রচুর পতিত পড়ে থাকতো। তো সুতরাং ওনারা পার্শ্ববর্তী জায়গায় ওনারা শিফট করে ফেলেন। তারপর রাসেল ভাই যেটা হয় সেটা হলো ওই যে গ্রামটা সবাই যে যার বাড়িগুলো উঁচু করছিল, দেখা যাচ্ছে যে মানে প্রতিদিন একটু একটু করে ওই মাটির লেয়ারটা একটু একটু করে নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, আস্তে 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 নিচে নামে। দেখা যায় কয়েক মাসের মধ্যে রাসেল ভাই ওই যে বাড়িগুলো মানে টোটাল ওই গ্রামের যতগুলো উঁচু বাড়িগুলো ছিল সব আস্তে আস্তে এমন একটা পর্যায়ে নেমে আসছে বাড়ির লেয়ার গুলো, যে বর্ষা আসলে ওই এইগুলো টোটালটাই পানির নিচে চলে যাবে। আচ্ছা, এইভাবে রাসেল ভাই একটা সময় ওই টোটাল গ্রামটাই বর্ষার সময় পানির নিচে চলে যেত দীর্ঘ সময়। এই যে একটা মাছ খাওয়া নিয়ে যে একটা গ্রামের এত লোক মারা গেল, এইভাবে যে একটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল, ওটাতে একটা অভিশপ্ত একটা জায়গা ছিল। আজও ওখানে এই ঘটনাগুলো মানে অনেকের মুখে মুখে ফেরে, হয়তোবা যার সাথে ঘটেছিল তার নামটা অনেকে ভুলে গেছে, সে নামটা এখন জানা যায় না। আসলে ভাবি একটা জিনিস আমি এই ঘটনাটা শোনার পরে একটু ফিল করলাম, সেটা হলো যে মাতৃত্ব এমন একটা জিনিস, সেটা মানুষের বেলাই হোক, কোনো পশু পাখির বেলাই হোক বা কোনো জিনের বেলাই হোক, মাতৃত্ব এমন একটা জিনিস যে সেটা সবার বেলায় একই রকম থাকে। যেমন ওই মাছটাকে যখন ওরা ধরতে গেছিল, ওই বৃদ্ধ মহিলা কত কান্নাকাটি করেছে, তারপরে কেউ কিন্তু তার কথা শোনে নাই। তো স্বাভাবিকভাবেই মানে এই ধরনের একটা অভিশাপ নেমে আসাটা, এটা তো একদম মানে সাধারণ একটা ব্যাপার। কিন্তু আমার কাছে খুব অবাক লাগছে যে ওই মহিলাটা কি আকুতি মিনতি যে তাদেরকে কাছে করেছিল যে তার সন্তানকে যেন হত্যা না করা হয়, কিন্তু কেউ ওটা ভ্রুক্ষেপই করেনি। এখন রাসেল ভাই বারেক গ্রাম যেটা বিশাল বিল আছে, সাধারণত ওইটুকুতে যদি মানে রাতের বেলা অনেকে মাছ ধরে, তো এই যে বর্ষাকালে এখন তো মাছ এখন ধরে আর কি, বড় ধরনের যদি কোনো এই ধরনের শোল মাছ পায় ওরা কিন্তু ছেড়ে দেয়, ওরা কিন্তু ধরে না ওটা, এখনো কিন্তু এটা ধরে না। এটা ভাই আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা আমার এক সিনিয়র বড় ভাই আমাকে বলেছেন, ওনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার বাবা 1982 সালে রেলওয়ের প্রকৌশলী হিসাবে যোগদান করেন। তো যোগদান করার পর তখন মানে আমাদের ওই সময়টাতে বাংলাদেশের রেলওয়ে আজকে যেরকম ডেভেলপ, ওই সময় কিন্তু এতটা ছিল না। তো ওই সময় বাংলাদেশ সরকারের তরফ থেকে, তৎকালীন সরকার তরফ থেকে বেশ কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয় রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, ওই সময় দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং খুব বেটার লেভেলের মানে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য মানে যে প্রশিক্ষণটা দরকার ছিল, ওই টাইপের স্কিল্ড পার্সন আমাদের কম ছিল। তো সব মানে সদ্য নিয়োগপ্রাপ্ত যে অফিসার এবং প্রকৌশলী ছিলেন, তখন তাদেরকে বেশ কয়েকজনকে ডেপুটেশনে চায়নাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল 3-4 বছরের জন্য। কারণ আমরা তো জানি রাসেল ভাই যে চায়নার রেলওয়ে ট্র্যাক গুলো কিন্তু বিশ্বের মানে খুবই উন্নত লেভেলের রেলওয়ে আর কি চায়নাতে। ওই সময় রাসেল ভাই চায়নায় মানে জিনজিয়াং প্রদেশ যেটা রয়েছে, তো জিনজিয়াং প্রদেশ থেকে কাজাকিস্তানের বর্ডার পর্যন্ত একটা রেলওয়ে ট্র্যাক নির্মাণের একটা প্রকল্প তখন চাইনিজরা ওটা রান করছিল আর কি। তখন ওনাদেরকে ডেপুটেশনে ওই প্রকল্পের সাথে অ্যাড করা হয়, যাতে ওইখান থেকে ওনারা এক্সপিরিয়েন্সটা নিতে পারেন এবং ওইখানে কাজ করে ওনারা পরবর্তীতে বাংলাদেশে এসে ওই প্রক্রিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারেন আর কি। তো যখন ওনারা ওখান থেকে জিনজিয়াং প্রদেশ থেকে মানে তখনও কিন্তু রাসেল ভাই 80 সালে কাজ শুরু হয়, উনি গিয়েছিলেন 82 সালে, 2 বছর বেশ একদম কাজাকিস্তানের বর্ডারের কাছে। ওনার বর্ণনা অনুযায়ী ওই সময় কাজাকিস্তানের বর্ডারের সাইড দিয়ে কাজটা হচ্ছিল আর কি। আচ্ছা, তো তখন ওনারা কাজাকিস্তান তো রাসেল ভাই ওখানে বেশ মরুভূমি এলাকা এবং ওখানে পাহাড় টাহাড়ও আছে অনেক এরকম। তো ওখানে ওনারা যেখানে থাকার যে জায়গাটা আর কি, ওখানে তো রাসেল ভাই মরুভূমি বিদ্যুৎ ওইভাবে বাড়িঘর করা যায় না। ওখানে বিশাল ওই টিমের মধ্যে ওই যেগুলো ওই যে আমরা অনেক সময় দেখি না যে গাড়ির মধ্যে থাকা সবকিছু ব্যবস্থা, ক্যারাভান বলে যেগুলোকে, তো যারা অফিসার র্যাঙ্কে ছিল ওনারা এরকম ক্যারাভানে থাকতো, এক একজনের এক একটা ছোট ছোট। আর যারা শ্রমিক বা একটু নিচের পদে চাকরি করতো ওনারা তাঁবুতে থাকতেন আর কি। এরকম করে ওনারা কাজ বেশ আগাচ্ছিলেন খুব ভালো মতো, কোনো সমস্যা হচ্ছিল না। এরপর এর মাঝে কি হলো রাসেল ভাই, ওনারা কাজ আগাতে আগাতে একটা জায়গায় এসে একটা ছোট মানে টিলা থেকেও ছোট একটা মানে উঁচু একটা জায়গা, ওটা আমরা একদম ছোট পাহাড় বলতে পারি আর কি, কিন্তু টিলা থেকেও সেটা ছোট, ওটা পাহাড়ও বলা যায় না, টিলাও বলা যায় না। ওটা ছিল রাসেল ভাই একদম মানে নিরেট পাথরের একটা পাহাড়। আচ্ছা, এখন মানে যে মেইন প্রকৌশলী যিনি ছিলেন, তো উনি বললেন যে প্রথমে চিন্তা করলেন এটাকে টানেল করে এর ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা রেলওয়ে ট্র্যাক। তখন মেইন প্রকৌশলী বললেন যে না, এটা পাহাড় যেহেতু এটা খুবই ছোট, টানেল করাটা এটা একটা ব্যয়বহুল কাজ হবে,
এর থেকে বেটার হয় আমরা এই ছোট এটা আমরা ডিনামাইট দিয়ে এই মানে পাহাড়টাকে এখান থেকে সরিয়েই ফেলি, এতে একদমই ছোট, এটা আহামরি ওরকম কোনো সমস্যা হবে না। তো উনি এই সবার সাথে মানে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন, যে সবাই সম্মতি দিলেন, হ্যাঁ ঠিক আছে, সিদ্ধান্তটা যে আমরা এটা টানেল নির্মাণ করা এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হবে, এর থেকে বেটার হয় আমরা কয়েকদিনের মধ্যে এটা সরিয়ে ফেলি। তো আসল ভাই যখন ওনারা এই প্রকল্পটা মানে যখন এই পাহাড়ের কাছে ওনারা এসেছেন কাজ করতে করতে, ওই দিনের মতো কাজ মোটামুটি সমাপ্ত। তো আসল ভাই রাতের বেলা মানে ওই যিনি আঙ্কেল আর কি, ওনার নাম সঙ্গত কারণে বলছি না, যারা রেলওয়ে চাকরি করেন হয়তো অনেকেই ওনাকে চিনে থাকবেন। এখন যদি উনি রিটায়ারমেন্ট থেকেছেন রাসেল ভাই, উনি সপরিবার এখন কানাডাতে থাকেন। উনি যেহেতু ওই ইসের মধ্যে মানে টোটাল ওই টিমের মধ্যে একমাত্র মুসলিম ব্যক্তি ছিলেন, তো উনি রেগুলার ওই মানে সালাত আদায় করতেন। দেখা যাচ্ছে যে ক্যারাভানের ভিতরে উনি সালাত আদায় করতেন। তো একদিন উনি রাসেল ভাই যখন সালাত আদায় করছেন ক্যারাভানের মধ্যেই রাতের বেলা, তখন হঠাৎ ওনার কানে ফিসফিস শব্দ ভেসে আসে। ফিসফিস শব্দে ওনাকে বলছে, কে যেন বলছে যে এখান থেকে চলে যাও, বারবার একই কথা বলছে, এখান থেকে চলে যাও। কিন্তু উনি চিন্তা করছেন কি ব্যাপার, মানে হয়তো বা সারাদিন কাজ করেছে, এটা মনের ভুলও হতে পারে, উনি এরকমটা মনে করেছিলেন। আসলে উনি যখন রাত্রে ঘুমালেন, তো গভীর রাত্রে হঠাৎ উনি ফিল করলেন ওনার গাড়িটা মানে যে ক্যারাভান যেটার মতো ছিলেন আর কি, ওটা মানে একটু দুলছে, একটু দুলছে। তো উনি চিন্তা করলেন যেহেতু মরুভূমির কাছে, কারণ রাতের বেলা হয়তো মরুভূমিতে একটা তীব্র বাতাস হতে পারে, তো যার কারণে হয়তো বাতাস এরকমটা হতে পারে। তো উনি এটা এরকম মানে চিন্তা করলেন এবং উনি আর তেমন কিছু এর বাইরে আর কিছু চিন্তা করেননি। সকালবেলা রাসেল ভাই ওই যারা অন্যান্য ওয়ার্কার এবং আদার্স যারা অফিসার ছিলেন, তো ওনারা তাকে বলছেন, তুমি রাতের বেলা গাড়ি নিয়ে কোথায় গেছিলা? উনি বলেন, রাতের বেলা আমি গাড়ি নিয়ে কোথায় যাবো, এখানকার রাস্তাঘাট তো আমি চিনি না, আর গাড়ি নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। বলে, না রাতের বেলা তোমার গাড়িটা এখানে ছিল না। বলে, রাতের বেলা তো আমি ঘুমিয়েছিলাম। বলে, না রাতের বেলা এখানে গাড়ি ছিল না। এখন বলছে, এই যে দেখো, মানে উনি যখন কিছুতেই মানে প্রমাণ মানে বলছেন যে আমি ঘুমাইছিলাম, তখন বলছে, এই যে দেখো তোমার গাড়িটা এদিক দিয়ে চলে গেছে। এখন দেখো সত্যি রাসেল ভাই একটা জায়গা পর্যন্ত চাকার দাগ দেখা যাচ্ছে, তারপরে গিয়ে আর চাকার দাগ নাই। আচ্ছা, তো এটা একটা অদ্ভুত ব্যাপার। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ি মানে কোথায় যাবে, আমি কোথায় যাব, উনি মানে ওনার কাছে সবকিছুই মানে একটা মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আর কি। তো যাই হোক আসল ভাই ওই দিনের মতো মোটামুটি কাজ ওনারা যতটুকু করেন আর কি। এর পরের দিন আসল ভাই যখন কাজ শুরু হয়, তখন হঠাৎ করে মেইন ইঞ্জিনিয়ার যিনি একা একা একটু পাহাড়ের দিকে গিয়েছিলেন কাজটা আগানোর জন্য, হঠাৎ ওনার ওয়াকিটকিতে ওনার কোনো মানে মেসেজ আসছিল। তো সন্দেহ করে কিছু লোক এগিয়ে গেলেন, যাওয়ার পর ওনাকে সম্পূর্ণ প্যারালাইজড অবস্থায় রাসেল ভাই মানে ওই পাহাড়ের কাছে পাওয়া যায়। আচ্ছা, তো ওনার চোখ খোলা সবকিছু, কিন্তু উনি শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না। তো ওনাকে তাড়াতাড়ি জিনজিয়াং প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়, ওখান থেকে মানে অ্যাম্বুলেন্স যোগে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় ওখানে। তো উনি সেখানে হসপিটালাইজ থাকেন। এখন রাসেল ভাই যারা চিফ ইঞ্জিনিয়ার ছাড়া অন্যান্য যারা ইঞ্জিনিয়ার ছিলেন, ওনারাই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখন রাসেল ভাই যখন ওই পাহাড়ের গায়ে ডিনামাইটটা ফিট করা হয় এবং বেশ অনেক দূর থেকে ওই ডিনামাইটের বাটনটা প্রেস করা হয়, আচ্ছা, একটা মানে নিরাপদ দূরত্ব থেকে, তখন ওটা বিস্ফোরিত হলে ওই পাথরগুলা ভেঙে পড়ে, ওটা আস্তে আস্তে সরানো হয় ক্রেন দিয়ে, তারপর এভাবে আর কি টানেলটা তৈরি হয় কি প্রাথমিক পর্যায়ে। কিন্তু রাসেল ভাই যখনই ডিনামাইটটা ফিট করার পরে দূর থেকে যখন মানে আপনার বাটনে প্রেস করা হচ্ছিল, তখন দেখা যায় বাটনে কাজ করছে না, মানে ডিনামাইট মানে ব্লাস্ট হচ্ছে না। আচ্ছা, তখন চিন্তা করেন হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম। তখন ওনারা যখন ডিনামাইটের কাছে গিয়েছেন, দেখেন যে ডিনামাইটের সাথে যে সংযুক্ত তারটা ছিল রাসেল ভাই, তারটা খুলে পড়ে গেছে। এটা তো মানে অবাক ব্যাপার যে তারটা খুলে পড়ে গেল। তো আবার ওনারা তারটা জোড়া দিয়েছেন, জোড়া দেওয়ার পর আবার পিছনে ফিরে গিয়ে মানে বাটন প্রেস করেছেন। তারপর দেখেন রাসেল ভাই কাজ হচ্ছে না। আবার ওনারা গিয়ে দেখেন আর একটা তার খুলে গেছে, কারণ একাধিক মানে ডিনামাইট তার একটা না, বিভিন্ন জায়গায় কয়েকটা ফিট করা থাকে, যে মানে মেইন তারের আর একটা খোলা। তখন ওনারা ওটাও জয়েন করেন, তারপর আবার পিছনে ফিরে আসেন। ফিরে আসার পরে আবার যখন বাটনে প্রেস করেন, দেখেন তাও কাজ হচ্ছে না। আবার কাছে গিয়ে দেখে আবার আর একটা তার খোলা। তো রাসেল ভাই যখন এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, তখন সবার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হলো যে আসলে হচ্ছেটা কি, এমন তো হওয়ার কথা নয়। রাসেল ভাই ওই দিনের মতো কাজটা স্থগিত রাখা হয় এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হয় যে আমরা এখন কি করব। আচ্ছা, তখন পরবর্তীতে ওনারা যখন সন্ধ্যার পরে মিটিং এ বসলেন, সিদ্ধান্ত হয় যে না, আমরা ডিনামাইট দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে এটাকে উড়িয়ে দেবো, এই সিদ্ধান্তই ফাইনাল হয়। রাসেল ভাই ওই রাত্রে যে আঙ্কেল আর কি, উনি রাত যখন ওই ক্যারাভানের মধ্যে ছিলেন, ওই একই ঘটনা ওই গভীর রাত্রে হঠাৎ মনে হচ্ছিল যে ওনার গাড়িটা আবার দুলছে। তো যেহেতু আগের দিন এরকম একটা ঘটনা ঘটেছিল, ওনাকে বলেছিল যে আপনি গাড়ি নিয়ে কোথায় গেছিলেন, উনি এবার চিন্তা করলেন যে না, এরকম দুলছে, কারণ আমি একটু নিচে নেমে দেখি। উনি যখন গাড়ির দরজাটা খুলে নামার চেষ্টা করছিলেন, তখন মনে হচ্ছিল দরজাটা বাইরে থেকে লক করে দেয়া। তখন উনি চিন্তা করলেন যে ক্যারাভানের সামনের দিকে যাই, গাড়ির কাছের দিকে যাই, দেখি সামনে কাউকে দেখা যায়। উনি যখন রাসেল ভাই সামনের দিকে গেলেন,
দেখা গেল যে সামনে শুধু অন্ধকার আর অন্ধকার, মানে আশেপাশে কিচ্ছু নেই। ওনার তো আশেপাশে অনেক তাঁবু ছিল, আরো কিছু ক্যারাভান ছিল, উনি কিছুই দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন যে এটা কোথায় চলে আসলাম, আর গাড়িটা দুলছে, মনে হচ্ছে যে গাড়িটা মানে শূন্যে ভেসে চলছে, আমার কাছে এরকমটা মনে হচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, উনি কিছুই বুঝতে পারছেন না। উনি দ্রুত মানে খুব ভয় পেয়ে গেলেন এবং উনি মানে তাড়াতাড়ি এসে শুয়ে পড়লেন, যে উনি আর কিছু চিন্তা করতে পারছিলেন না আর কি। সকালবেলা রাসেল ভাই সব ঠিকঠাক আছে, ওনার গাড়ি আগের জায়গায়। কিন্তু আবার লোকজন জিজ্ঞেস করলো, আজকেও রাত্রে আপনি কোথায় গেছিলেন গাড়ি নিয়ে? তখন উনি বলে যে আমি তো এরকম এরকম ঘটনা, আমি রাতের বেলা এইরকম বিষয়টা কি করেছি। তখন অন্য সবাই যারা ছিল প্রত্যেকেই বিভিন্ন ছোট ছোট কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, যে রাত্রে আমি আজকে এরকম হঠাৎ করে মনে হলো, মানে আমার কাছে কেমন অ্যাবনর্মাল মনে হচ্ছিল। কেউ বলছে আমার মনে হলো আমাকে বোবা ভূত ধরেছে। এরকম এক একজন এক এক ধরনের কথা বলছিল। তখন সবাই মোটামুটি একটু নিশ্চিত হলেন যে এখানে মানে কোন একটা সমস্যা রয়েছে। তো রাসেল ভাই ওই দিন সন্ধ্যায় যখন ওনারা মানে কাজ মানে মোটামুটি যতটুকু কাজ করার দরকার বারবার ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু যখন ফিরে আসার মতো অবস্থা, তখন সবাই যখন রেস্ট করছিলেন, হঠাৎ সবাই একযোগে, রাসেল ভাই এটা একটা মানে অদ্ভুত ব্যাপার, ওখানে প্রায় 50 থেকে 55 জন লোক ছিল, মানে শ্রমিক সহ, সবাই একযোগে প্যারালাইজড হয়ে যায়। এবং একজন মাত্র ব্যক্তি, ওই আঙ্কেল, উনি শুধু সুস্থ ছিলেন। তখন মানে উনি তো অবাক যে উনি একা সুস্থ, অথচ ওনারা সবাই এরকম হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেলেন। তখন রাসেল ভাই ওই আঙ্কেল উনি খেয়াল করেন ওই যে পাহাড় থেকে অসংখ্য ক্ষুদ্র আকৃতির অনেকগুলো মানুষ নেমে আসছে। তাদের শরীরে অদ্ভুত পোশাক, চেহারাগুলো অনেক অদ্ভুত রকমের। ওনারা নেমে আসছেন, নেমে এসে ওদের সামনে একজন দলনেতা ছিল, উনি সব দেখছেন, ওই আঙ্কেল সব দেখছেন, একজন দলনেতা আছে, দলনেতার পিছনে অসংখ্য লোক। সবাই এসে এই যারা 50-55 জন বা 60 জন যে লোকরা ছিল, সবাইকে কাছে এসে দেখছে এবং প্রত্যেকে এক অদ্ভুত ভাষায় একে অন্যের সাথে কথা বলছে। উনি সেই ভাষাটা জানেন না, এটা না চাইনিজ ভাষা, না ইংরেজি ভাষা, না ফ্রেঞ্চ ভাষা, এটা যে কি ভাষা এটা উনি কিছুতে ধরতে পারছেন। উনি বেশ 3-4টা ভাষা সম্পর্কে ধারণা ছিল আর কি, কিন্তু উনি এটা কোন ভাষায় কথাবার্তা তারা বলছেন তারা বুঝতে পারছেন না। তখন যে দলনেতা, সেই দলনেতাটা একদম ওই আঙ্কেলের কাছে চলে আসেন, এসে তখন উনি বাংলা ভাষায় বলেন যে এখান থেকে চলে যাও, এটা আমাদের জায়গা। এটা বলে আবার সবাই ঠিক যেভাবে আসছিল সবাই আবার ওই পাহাড়ের উপরে চলে গেল। মনে হলো পাহাড়ের ওই পাশ থেকে হেঁটে আসছিল, আবার হেঁটে হেঁটে পাহাড়ের ওই পাশে চলে গেল। তখন রাসেল ভাই যখন ওরা চলে গেলেন, আবার সবাই হঠাৎ এই 50-55 জন একসাথে আবার সবাই সুস্থ হয়ে গেছেন, আবার সবার শরীর সবাই নাড়াতে পারছে। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল। তখন ওই আঙ্কেল ওই ঘটনাটা খুলে বললেন যে এরকম আমি দেখেছি, এরকম এসে আমার এরকম বলছে যে সবাই চলে যাও। তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা এখানে আর কাজ করব না। কিন্তু রাসেল ভাই যেহেতু একটা মেজর একটা প্রকল্প ছিল, কাজ তো আগাতেই হবে কোনো না কোনো ভাবে। তখন মানে যেই পর্যন্ত রেলওয়ে ট্র্যাকটা নির্মিত হয়েছিল, ওইখান থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত পিছন দিকে আবার খুলে ফেলা হয়। সে 5 কিলোমিটার পর থেকে আবার ওই পাহাড়ের থেকে আধা কিলোমিটার দূর দিয়ে নতুন করে ট্র্যাক বসানো হয়। স্টিল নাও রাসেল ভাই ওই রেলওয়ে ট্র্যাকটা মানে সম্প্রসারিত হয়েছে। আমি যখন ওই ঘটনাটা শুনেছিলাম রাসেল ভাই, আমি তখন উইকিপিডিয়াতে এবং নেটে আমি সার্চ দিয়েছিলাম এবং দেখেছি সত্যি ওই সময় ওই 80-র দশকে ওই আপনার কাজাকিস্তানের ওই রাস্তার একটা সম্প্রসারণ কাজ হয়েছিল, ডিটেলস এই বর্ণনা আছে। তো রাসেল ভাই উনি যখন পরে দেশে চলে আসেন, বাংলাদেশের কিন্তু অসংখ্য মানে রেল লাইন পরবর্তীতে যে ডেভেলপড হয়েছে ওই আঙ্কেলের হাত দিয়ে অনেকটা হয়েছে আর কি। এখন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। তো রাসেল ভাই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল আর কি, যে এরকম মানে ঘটনা এখনো হয় আর কি। তো থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। রাসেল ভাই এই ঘটনাটার মানে প্লেসটা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারীতে। ওখানে বোয়ালমারীতে যারা সারা বাংলাদেশে কিন্তু অনেকে আছেন যারা ওই লোকাল ভাবে মোটরসাইকেল ভাড়ায় চালান। তো ওরকম মোটরসাইকেল ভাড়ায় চালান এরকম একজন ব্যক্তির সাথেই এখনকার ঘটে যাওয়া ঘটনাটা আমি মানে বলবো আর কি। ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর বোয়ালমারী থেকে বেশ ভিতরে 4-5 কিলোমিটার ভিতরে একটা গ্রাম আছে, হলো শিরগ্রাম। ওই শিরগ্রামে ওনার বাড়ি। তো ওনার নাম হচ্ছে আব্দুস সামাদ। তো উনি এই ঘটনাটি 2008 সালের ঘটনা, খুব বেশি দিন আগের নয়। উনি একদিন মানে রাগ করে রাতের বেলা কোনো কারণে পারিবারিক কলহের কারণে রাগারাগি করে চিন্তা করলেন যে আজকে রাত্রে বাসায় থাকবোই। তাই বলে ওনার মোটরসাইকেলটা নিয়ে উনি রাতের বেলা বোয়ালমারী যেই মানে বাস স্ট্যান্ড ওখানে উনি চলে আসেন রাগ করে। তো চিন্তা করলেন আজকে আর বাসায় ফিরবো না, আমি এখানেই আজকে থাকবো। আর যেহেতু টোটাল এরিয়াটাই ওনার পরিচিত, সুতরাং রাতের বেলা ওখানে ওনার কোনো সমস্যা হওয়ার কোনো কথাই না। রাসেল ভাই যখন রাত প্রায়
1টা বাজে, তখন একজন লোক ওনার কাছে আসলো। তাকে উনি কখনো দেখেন না, কিন্তু খুবই হ্যান্ডসাম, উঁচা লম্বা, খুব সুন্দর একজন মানুষ আর কি। দেখে মনে হচ্ছে একজন সম্ভ্রান্ত মানে ঘরের একটা ছেলে আর কি। তো বলছে যে ভাই আমাকে একটু শিরগ্রাম কবরস্থানে নিয়ে যেতে পারবেন? শিরগ্রামের কবরস্থানের কথা শুনে উনি খুব আঁতকে উঠলো, এত রাত্রে শিরগ্রাম কবরস্থানে কেন? আর আসলে একটু বলে রাখা ভালো, শিরগ্রাম কবরস্থানটা মানে অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় একটা কবরস্থান এবং অনেক পুরাতন একটা কবরস্থান। ওটা ফরিদপুর বারাশিয়া নদীর ঠিক পাশে এটা অবস্থিত। এবং এক সময় তো এটা আমি সর্বশেষ মানে আমি যখন খুব ছোট ছিলাম 2000 সালে আমি একবার দেখেছিলাম কবরস্থানটা। মানে দিনের বেলা সেটা দেখলে গা ছমছম করে, আর রাতের বেলা তো সেটা মানে প্রশ্নই আসে না আর কি। তখন উনি বলেন যে আমাকে কি শিরগ্রাম কবরস্থানে নিয়ে যেতে পারবেন? তখন উনি খুব চমকে ওঠে। আপাদমস্তক দেখার পরে উনি বুঝলেন যে এটা খুব ভালো একজন সম্রান্ত বংশের লোক। কিন্তু জিজ্ঞেস করলেন যে আপনি এত রাত্রে কবরস্থানে যেতে চান কেন? তো বলেন যে ভাই আমার তো একজন আত্মীয়ের কবর আছে, কিন্তু আমি তো আসলে অনেকদিন আসি না, লাস্ট কবরটা দিয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম, আর তো আসতে পারি নাই। তো আমি খুলনা থেকে ফিরছি, তো মাঝখানে আমি নেমে এই বলমারি পর্যন্ত এসেছি, আমি কবরটা জিয়ারত করে আবার চলে যাই। রাসেল ভাই মানে এখন চিন্তা করেন যে যেহেতু রাগ করে বাসা থেকে আসছি, তো এই রাত্রেবেলা একটা ভাড়া পাবো, এটা তো উনি চিন্তাও করেন নাই। তো চিন্তা করেন ঠিক আছে। তখন বলেন যে কত টাকা দিবেন? বলে যে ভাড়া টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার মানে যেটা আপনার চাহিদা আমি তার থেকে একটু বাড়িয়ে দেবো, যেহেতু আপনি রাতের বেলা করবেন। তো এখন উনি রাসেল ভাই রাজি হন। বলেন ঠিক আছে। আর ওনার বাড়ি যেহেতু শিরগ্রামে ছিল, সুতরাং মনে করেন ভালোই হলো আর কি। আর সারাদিনে তেমন কোনো ওই দিন কোনো ভাড়া উনি পান নাই আর কি। তো চিন্তা করে রাতের বেলা এটা পাওয়া মানে একটা খুবই একটা সৌভাগ্যের বিষয় উনি মনে করলেন আর কি। উনি রাসেল ভাই ওনাকে মোটরসাইকেলের পাশে মানে বসিয়ে মানে শিরগ্রামের দিকে যাওয়া শুরু করলেন। রাসেল ভাই নর্মালি মানে ওই ওজনের যেই লোক, যদি উনি তো দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালান আর কি, ভালো চালান, তো ওই ওজনের লোক বসলে উনি যেভাবে সাধারণত মোটরসাইকেলের গতিটা থাকে, দেখলেন যে ওনার মোটরসাইকেলের গতি অনেক কম, মনে হচ্ছে উনি বাইসাইকেল চালাচ্ছেন, এমন একটা অবস্থা। উনি যতই মানে স্পিড দিচ্ছেন তো অতটা স্পিড হচ্ছে না। তখনই চিন্তা করেন হয়তোবা কোনো কারণে মোটরসাইকেলের টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে, উনি এটাই মনে করছেন। তারপর রাসেল ভাই উনি যাচ্ছিলেন, কিন্তু রাসেল ভাই যে অনেক সময় বেশি ওয়েট হয়ে যায় গাড়িতে, তখন কিন্তু হেডলাইটের আলোটা একটু কমে আসে। তখন উনি মনে হচ্ছিল যে হেডলাইটের আলোটাও কমে আসছে, তো বোঝা যাচ্ছিল মোটরসাইকেলের উপর প্রচুর ওয়েট হয়েছে আর কি। তো যাই হোক, রাসেল ভাই উনি শিরগ্রাম কবরস্থানে যান। তো ওখানে যাওয়ার পরে একটা জায়গায় কবরস্থানের পাশের রাস্তা একটা জায়গায় এসে বলে এইখানে থামেন। ওই পিছনের লোক বললো এইখানে থামেন, আমি নিচে নেমে যাচ্ছি। মানে কবরস্থান থেকে রাসেল ভাই রাস্তা কিন্তু একটু উঁচু, তখন ওই রাস্তা থেকে নিচে নেমে যেতে হয় কবরস্থানের দিকে। তখন বললেন যে আপনি এখানে দাঁড়ান মোটরসাইকেল নিয়ে, আমি কিছুক্ষণ পরে আসতেছি, আপনি আমাকে ডাকাডাকি করবেন না, আমি নিজেই চলে আসবো। তখন আসলে উনি দেখলেন যে লোকটা নিচের দিকে নেমে গেল। আর তখন মানে চাঁদনি রাত ছিল, তখন বেশ যতটুকু মানে যদিও ওই কবরস্থানের জায়গাটা বেশ অন্ধকার, তারপর যতটুকু দেখা যাচ্ছিল গাছের ফাঁকা দিয়ে, দেখলেন যে উনি একটু নিচে নেমে গিয়ে দোয়া পড়ছেন বেশ মানে উচ্চ স্বরে উনি দোয়া পড়ছেন। তখন পড়তে পড়তে হঠাৎ করে মনে হলো রাসেল ভাই যে এই ওনার দোয়া পড়ার শব্দটা আস্তে আস্তে ওনার মোটরসাইকেল যিনি আব্দুল সামাদ ভাই, ওনার কানে মনে হয় আস্তে আস্তে একটু কম আসছে, মানে মিলিয়ে যাচ্ছে। তো উনি খেয়াল করলেন যে ওই লোকটা আস্তে আস্তে কবরস্থানের ভিতর দিকে চলে যাচ্ছে। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, ওনার তো এক জায়গায় দাঁড়িয়ে দোয়া করার কথা, উনি ভিতরে যাচ্ছেন কেন? তারপরও যেহেতু উনি বলেছিলেন যে আমাকে ডাকবেন না, আমি নিজেই আসবো, তখন উনি চিন্তা করেন থাক উনি হয়তো বা নিজেই আসবেন, তো আমি আর না ডাকি। উনি ওখানে মোটরসাইকেল নিয়ে ওয়েট করতেছেন। রাসেল ভাই অনেকক্ষণ হয়ে যায়, 10 মিনিট 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, আর কোনো খবর নাই। তখন উনি চিন্তা করছেন এমনি তো জায়গাটা ভয়ঙ্কর, না জানি উনি কোনো বিপদে পড়ে নাই তো। উনি ওই চিন্তা করেছেন। এই চিন্তা করে এখন উনি আবার বাসা থেকে আসলে টর্চ লাইট তো নিয়ে আসেন নাই। এখন উনি কিভাবে দেখবেন যে দূরে থেকে টর্চ লাইট মারবেন? তখন উনি চিন্তা করে সমস্যা কি, মোটরসাইকেল তো আছে, স্টার্ট দেওয়ার পরে মোটরসাইকেল হেডলাইটের আলো যেটা থাকবে সেটা দিয়ে একটু অনেক দূর তো দেখা যাবে, তো আমি ওটা দিয়েই দেখি। তখন মোটরসাইকেল স্টার্ট দিয়ে হেডলাইটের আলো যখন আসলে জ্বালিয়ে কবরস্থানের দিকে ফোকাস করেছেন ওই ভিতরে, তখন উনি দেখেন যে ওই লোকটি বিশাল দেহী 2 জন লোকের সাথে কথা বলছে দাঁড়িয়ে। এবং হঠাৎ করে আলো যখন পড়েছে তখন সবাই মানে ওই 2 জন, ওই বিশাল দেহী 2 জন এবং ওই ব্যক্তি মানে প্রচন্ড মানে রাগী চেহারায় ওই মোটরসাইকেলের চালক যিনি আব্দুল সামাদ ভাইয়ের দিকে তাকিয়েছেন। তো উনি এই হঠাৎ করে এই বিভৎস দৃশ্য দেখার পরে মানে উনি আসলে আর ওনার সেন্সটা রাখতে পারেন নাই, উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। তো ওনার বাড়ি যেহেতু শিরগ্রামে ছিল, তো উনি রাসেল ভাই যখন সকালবেলা সবাই ওনাকে চিনতে পারে, তার বাসায় নিয়ে যায়, জ্ঞান ফেরার পর উনি সবাইকে ঘটনাটা বলেন যে আমি এরকম দেখেছি। রাসেল ভাই তো উনি কিন্তু একটা বিষয়, ওনার মানিব্যাগ যেটা ছিল, মানিব্যাগ পরবর্তীতে উনি খুলে দেখেন, ওনার মানিব্যাগে কিন্তু যখন বাসা থেকে বের হন 30 থেকে 40 টাকা ছিল। উনি মানিব্যাগ খুলে দেখেন ওনার ওই 30-40 টাকার সাথে 2000 টাকা আছে ওখানে
এক্সট্রা 2000 টাকা আছে। তো উনি কিছুতেই বুঝতে পারতেছেন যে এই 2000 টাকাটা কোথা থেকে আসলো। সবাই বলতেছে তোমরা কি কেউ আমার মানি ব্যাগে বাড়ির লোকের টাকা ঢুকিয়েছে? বলে না তো, তোমার যেভাবে ছিল ওভাবেই তো আমরা নিয়ে আসছি। তখন উনি খুব অবাক হন যে 2000 টাকাটা কোথা থেকে আসলো। তখন উনি মনে করেন যে যেই লোকটার সাথে ওনার সাথে ডিল হয়েছিল, তো উনি বলেছিল যে আপনার যা হয় সব মিলে আমি প্রায় 2000 টাকার মতো আপনাকে দিব। তো উনি চিন্তা করেন যে ওই লোকটা তো আমাকে বলেছিল যে 2000 টাকা দেবে, এটা কি উনিই দিল? কিন্তু এটা কিভাবে দিল? আমি তো সেন্সলেস হয়ে পড়ে গেলাম, উনি কিভাবে দিল? তো উনি কিছুই ওনার মাথায় ধরছেন না রাসেল ভাই। তো রাসেল ভাই মানে উনি যখন একটু সুস্থ হলেন, 3-4 দিন পর যখন সুস্থ, আবার যখন মোটরসাইকেল চালানো শুরু করলেন, উনি রাসেল ভাই কিছুতেই মানে সন্ধ্যার পর একা একা বাইক চালাতে পারতেন। কারণ সন্ধ্যার পর উনি একা বাইক চালাতে গেলেই উনি দেখতেন ওনার মোটরসাইকেলটা মানে খুব ওভারলোডেড হয়ে যাচ্ছে, মোটরসাইকেলের গতি কমে আসছে, এবং ওই যে রাসেল ভাই ওই যে হেডলাইটের আলো জ্বালিয়ে কবরস্থানের ভিতরে বিশাল দেহে দুইজন ভয়ঙ্কর চেহারার লোককে দেখেছিলেন উনি। দেখেন যে রাস্তার দুই ধারে ওই দুটো লোক দাঁড়িয়ে আছে। উনি যখনই একা একা রাতের বেলা বাইক চালাতে যেতেন তখনই এই ধরনের ঘটনা ঘটতো। তখন রাসেল ভাই এই মানে আর তখনই উনি মোটরসাইকেল মানে ফেলে সেন্সলেস হয়ে পড়ে যেতেন। এইভাবে একাধিকবার উনি দুর্ঘটনার পতিত হয়েছেন। বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও ছোটখাটো ওনার হাত ভেঙেছে, পা ভেঙেছে, এরকম দুর্ঘটনা। অবশ্যই রাসেল ভাই ফরিদপুর অঞ্চলের একজন মানে পতিতদশা আলেমের কাছে ওনাকে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়া হয়ে গেলে তো উনি বলেন যে আসলে রাতের বেলা ওইভাবে হঠাৎ করে আলো ফেলাটা ঠিক হয় নাই। তো আলো ফেলাটা ঠিক হয় নাই, যেই ব্যক্তিটা আসছিলেন সে একজন জিন ছিল। ওর একটু উপকার করাটাই তার উদ্দেশ্য ছিল, যে তার মোটরসাইকেল আসবেন, কারণ চাইলে তো জিন এমনিতেই কবরস্থানে চলে আসতে পারে, তার মোটরসাইকেল আসার দরকারটা। তো তার উদ্দেশ্য ছিল তাকে একটু উপকার করা। কিন্তু সে হঠাৎ করে যখন আলোটা জ্বালিয়েছে তখন তারা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিল। তখন হঠাৎ করে লাইটটা জ্বালানোর ফলে মানে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটে। এই জন্য মানে তারা বিরক্ত হয়ে তাকে এখন ডিস্টার্ব করছে। তখন বলা হলো ঠিক আছে তাহলে আপনি একটু এটা সমাধান করে দেন। তখন বলে ঠিক আছে আমি জিনদেরকে বলবো যেন আর ডিস্টার্ব না করে। যেহেতু রাসেল ভাই ওই 3টা জিনই খুব ভালো ছিল, আমরা জানি কবরস্থানে যে জিনগুলো থাকে ওরা সাধারণত ভালোই হয়। ওনারা রিকোয়েস্ট করার পরে যখন ওই বড় হুজুর তাদেরকে রিকোয়েস্ট করেছিলেন পরে ডেকে, তারা বলছেন আচ্ছা ঠিক আছে আমরা বিরক্ত করবো না। রাসেল ভাই সমস্যা যেটা হয় সেটা হলো যে উনি আসলে এতটা ভয় পেয়েছিলেন এরপরে যে উনি ওই যে টোটালি একজন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে যান। ওনার উপরে কোনো পরবর্তীতে জিনের প্রভাব না থাকলে উনি সব সময় মানে শয়নে স্বপনে মানে রাস্তাতে চলার সময় সব সময় মনে হতো যে ওই বিশাল দেহী লোকজন ওনাকে ফলো করতেছে, ওনার পাশে দাঁড়ানো, আর মোটরসাইকেল চালাতে গেলেই মনে হতো ওনার পিছনে কেউ বসে আছে। তো উনি এই যে রাসেল ভাই ওনার মধ্যে একটা বড় ধরনের মানসিক রোগ সৃষ্টি হয়ে যায়। এরপরে উনি নিজেও মানে বাংলাদেশের বড় বড় মানসিক ডাক্তারদেরকে দেখিয়েছেন, এমনকি ভারতের মাদ্রাজেও গিয়েছেন ট্রিটমেন্টের জন্য, কিন্তু কোনো লাভ হয় নাই। উনি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, মানে আস্তে আস্তে শেষে এমন অবস্থা উনি একদম কঙ্কালসার হয়েছে, এবং উনি এই ঘটার মোটামুটি 2 বছরের মধ্যে উনি মারা যান রাসেল ভাই। ওকে, তো এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরিটা। রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমাদের কুমারখালীর ঘটনা, কুষ্টিয়া জেলার কুমারখালী অঞ্চলের ঘটনা। তো এই ঘটনাটি ঘটেছিল, যিনি যার সাথে ঘটেছিল উনি পেশায় একজন মুচি ছিলেন, কবলার যাকে আমরা বলি। উনি বেসিক্যালি যে কাজটা করতেন, উনি সকালবেলা ট্রেনে প্রথমে পোরাদা স্টেশনে চলে আসতেন। আচ্ছা, তারপর ওইখান থেকে যেই দর্শনা খুলনা থেকে যে ট্রেনগুলো আবার ঢাকার দিকে যেত বা ঈশ্বরদীর দিকে যেত বা রাজশাহী পার্বতীপুরের দিকে যেত, ওই ট্রেনগুলোতে ওখান থেকে উঠতেন, এবং ট্রেনের মধ্যে যে অনেকে জুতো পালিশ টালিশ করার যে কাজগুলো থাকে আর কি, আমরা এখনো দেখি ট্রেনে উঠলে এরকম লোকাল ট্রেনগুলোতে এরকম দেখা যায়। উনি বেসিক্যালি ওই কাজটাই করতেন আর কি। তো আবার সন্ধ্যার দিকে ফিরতি ট্রেনে আবার পোরাদা চলে আসতেন, ওখান থেকে আবার কুষ্টি আসার জন্য রাতের একটা ট্রেন থাকতো, সেটাতে উনি কুমারখালী আবার নেমে যেতেন। আচ্ছা, তো এভাবেই ওনার দিনটা চলতো আর কি। একদিন কোন একটা কারণে মানে উনি যে ট্রেনটাতে পোরাদা আবার সন্ধ্যার দিকে ব্যাক করে আসবেন, সেটা আসতে একটু দেরি হয়ে যায়, এবং হওয়ার ফলে যেটা হয় সেটা হলো শেষ যে ট্রেনটা মানে কুমারখালীর ওই দিক থেকে, বিশেষ করে যে ওই ট্রেনটা গলন্দ ঘাট পর্যন্ত আসতো আর কি, তো ওই ট্রেনটা আবার ছেড়ে দিয়েছে, যার ফলে উনি ট্রেনটা মিস করেন। ফিরতি আর কোনো ট্রেন ছিল না কুমারখালী আসার জন্য। তো উনি সিদ্ধান্ত নেন যে রাতের বেলা উনি স্টেশনেই থাকবেন। রাতের বেলা যখন উনি স্টেশনে ঘুমিয়ে পড়লেন, ওই দিনটা ছিল আবার রাসেল ভাই মানে শীতের রাত ছিল, আবার ওই সময় এমনিতে লোকজন শীতের প্রকোপটা একটু বেশি হওয়ার কারণে স্টেশনে মানে লোকজন একটু কমই ছিল, এর ফলে উনি মোটামুটি বলা যায় যে উনি একাই ছিল প্রায়। আর ওই জায়গাটা তো পোরাদা স্টেশনটা এখনো বেশ একটু ব্যস্ত হলেও বেশ নির্জনই বলা যায় ওই জায়গাটা। তো যাই হোক, তো উনি যখন গভীর রাত হয়ে যায়, গভীর রাতে হঠাৎ উনি মানে খেয়াল করলেন যে কেউ ওনাকে ডাকছে। ওনার নাম ছিল রাসেল ভাই যে নিতাই মুচি, ওনার নামটা আর কি নিতাই ছিল, তবে নিতাই মুচি বলে ডাকতো আর কি। আচ্ছা, ওই নামে উনি পরিচিত ছিলেন ওনার এলাকায়। তো তার নাম ধরে ডাকছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাত্রে আমার এখানে নাম ধরে কে ডাক, নাম তো পরিচিত কারো থাকার কথা না এত রাত্রে এখানে। তো নাম ধরে ডাকার পর উনি দেখে একটু অবাক হন যে বেশ সবাই লিকলিকে লম্বা দেহি আর কি। হ্যাঁ,
উনি কাউকে তাদেরকে চেনেন না, 2-3 জন আসছে, আসার পরে বলতেছে যে আমাদের কয়েকটা স্যান্ডেল বানাই দিতে হবে, চলো আমাদের সাথে চলো যাই। বলে যে আমি তো তোমাদেরকে চিনি না। বলে না, আমরা তোমাকে চিনি, আমাদের সাথে চলো, আমাদের বাসায় পাশেই, সকাল হওয়ার আগে তুমি চলে আসবে, তোমাকে ভালো তোমার যে পারিশ্রমিক হয় সেটা দিয়ে দিব। তো নিতাই মতো চিন্তা করলেন যেহেতু রাত, তারপরে বাড়িতে যেতে পারলাম না, আর শীতের কারণে ট্রেনে যাত্রীও একটু কম ছিল, যার ফলে খুব একটা বেশি আর কি কামাই রোজগার হয় না, তো মনে করো রাতের বেলা যদি একটা কাজটা করতে পারি তো আমার জন্য ভালোই। তো উনি তাদের সাথে যাচ্ছেন। রাসেল ভাই রেল লাইন পার হয়ে মানে পাশ দিয়ে দেখা যাচ্ছে মাঠের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন উনি যতটুকু মানে এমনি কুয়াশার কারণে দেখা যাচ্ছিল না ওই সময়, তারপর উনি যতটুকু জানেন আর কি যে ওই পাশে কোনো গ্রাম অঞ্চল বা কিছুই নাই, ওখানে একদম বিরান ভূমি বা শ্মশান টশান ওদিকে এরকম আছে, এই মর্মে উনি জানেন। তখন জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে সামনেই আমাদের বাড়ি, চলো। যাই হোক, বেশ অনেক দূর হাঁটার পর একটা জায়গায় এসে বলে যে এইখানে বসে একটা গাছের নিচে এসে বসলেন। বললো যে ঘরে নেওয়া যাবে না, তোমাকে এখানেই কাজ করতে। বলে ঠিক আছে, কাজ আমি করছি, তাহলে আমার কাজের জন্য স্যান্ডেল যে বানাবো তার জন্য কিছু তো ম্যাটেরিয়ালস প্রয়োজন, কিছু চামড়া প্রয়োজন, সোল প্রয়োজন। তো যাই হোক, ওরা যে কাজটা করে রাসেল ভাই যে কিছু চামড়া এনে দেয়। আচ্ছা, এখন চামড়া এনে দেওয়ার পরে রাসেল ভাই উনি তো সে যেহেতু মুচি ছিল, মোটামুটি গরু ছাগল সব ধরনের চামড়া সম্পর্কে তার একটা ভালো ধারণা আইডিয়া ছিল একটা। ওই চামড়াটা হাতে পাওয়ার পরে মনে হচ্ছিল যে এটা গরু ছাগল বা মহিষ কোনো কিছুরই চামড়া, এটা ভিন্ন কোনো কিছুর চামড়া, এবং এই চামড়াটা বেশ পোড়া পোড়া মনে হচ্ছে, পোড়ানো হয়েছে বা এই টাইপের চামড়া। তখন বলে যে এই চামড়া দিয়ে তো স্যান্ডেল হয় না, বলে যেভাবে হয় তুমি করো, এটা দিয়ে বানাতে হবে। তখন এরকম বেশ অনেকগুলো চামড়া এনে দিয়েছে তাকে, একটা না বেশ অনেকগুলো চামড়া এনেছে, বলে এটা দিয়ে বানাতে হবে। তখন সে তার কাজ শুরু করে। আচ্ছা, তো কাজ শুরু করার পরে তারা বলেছিল যে ভোর হওয়ার আগেই আবার তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। এখন রাসেল ভাই উনি কাজ কাজ করতে ওনার খুব ঘুম আসছে, উনি ঘুমিয়েও পড়ছেন। ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে উনি অনেকক্ষণ ঘুমিয়েছেন, আবার কাজ শুরু করছেন, কেউ ওনাকে ডাকছেও না। দেখছে যে না, সকাল হয় নাই, রাতই আছে, উনি কাজ করেই যাচ্ছেন করতে করতে আবার উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আবার উনি ঘুমিয়ে পড়ছেন। এইরকম রাসেল ভাই ওনার বর্ণনা অনুযায়ী উনি প্রায় 5 বার ঘুমিয়ে পড়েছিলেন, এবং 5 বারে দীর্ঘ সময় ঘুমানোর পরও সকাল হয়নি। উনি চিন্তা করেন হয়তোবা এমনিতেই হয় নাই, শীতের রাত তো একটু দীর্ঘই হয়, এই কারণে হয়তোবা মানে ওরকম তার কাছে মনে হতো। রাসেল ভাই স্যান্ডেল বানানো শেষ। এখন স্যান্ডেল বানানোর সময় আরেকটা বিষয়, সেটা হলো সে ওখানে কিছু এমন ধরনের কিছু গন্ধ পাচ্ছিল, মনে হচ্ছে যে কাঁচা মাংস পোড়ালে যে ধরনের গন্ধ হয়, ঠিক এই ধরনের উনি কিছু গন্ধ পাচ্ছিলেন। কিন্তু তারপর সে ওই বিষয়টা আসলে ওইভাবে গায়ে লাগাই নাই আর কি, ওইভাবে উনি বুঝতেও পারেন নাই। ভোর হওয়ার আগেই ওই লোকগুলো আসে যারা তাকে নিয়ে আসছিল, তখন তারা স্যান্ডেল গুলো দেখে বললো যে না, মোটামুটি স্যান্ডেল হয়েছে, তো ঠিক আছে চলো তোমাকে স্টেশনে দিয়ে আসি। নিতাই মুচি আর কিছু প্রশ্ন করলো না যে কার জন্য কি স্যান্ডেল, আর স্যান্ডেল গুলো আসলে ভাই সবগুলো ছিল অনেক বড় বড় সাইজের, এবং সবগুলো একই মাপের স্যান্ডেল। তো এগুলো নিয়েও সে ওইভাবে কোনো প্রশ্ন করে নাই, সে একটু ঘাবড়ে গিয়েছিল বিভিন্ন কারণে, কারণ একটা নির্জন জায়গায় বসে সে এই কাজগুলো করছে, তাই বিভিন্ন কারণে সে ভয় পেয়ে কোনো প্রশ্ন করেনি। আসলে যখন ওই পুরাতাই স্টেশনে আবার তাকে নিয়ে আসা হয়, তখন ওই 3 জন লোক একটা স্বর্ণের একটা টুকরো দিয়েছিল। আচ্ছা, বলছে যে পরিশ্রম করছো এই জন্য তোমাকে এই জিনিসটা দিলাম, তো তুমি যে আজকে রাত্রে এখানে আসছিলা, এটা বানাইলা বা এই স্বর্ণের জিনিসটা দিলাম, তুমি কাউকে বলো না এই কথা। তো যাই হোক, সে বলছে ঠিক আছে বলবো না, বরং বললে তো সমস্যা, স্বর্ণের এই জিনিসটা যে আমার কাছে আছে, লোকে জানলে চুরি করার চেষ্টা করো, আমি বিপদে পড়বো, বললে তার ঝামেলা হবে। সেটাই। তো ওই চিন্তা করে ঠিক আছে আমি কাউকে বলবো না। রাসেল ভাই সকালে যেই ট্রেনটা আসছিল কুমারখালী যাওয়ার জন্য, উনি উঠে পরে মনে করেন যে ভালো, এটা একটা ইনকাম হয়েছে, আজকে আর অন্য কাজ করবো না, তাই বাড়িতে যে একটু ঘুমাই। সকাল হওয়ার পর রাসেল ভাই উনি বেশ কিছু বিষয় খেয়াল করে, সেটা হলো ঠিক ভোরে মানে রাত্রে যখন উনি ঘুমাতে গিয়েছিলেন এই পুরাদা স্টেশনে, তখন ওই সময়ের আশেপাশে যে এনভায়রনমেন্টটা ছিল, যে ছোটখাটো কিছু স্থাপনা ছিল, উনি দেখছেন যে সকালবেলা ওই ধরনের কোন স্থাপনা উনি দেখছেন। আচ্ছা, উনি কি ব্যাপার, রাতারাতি কি হয়ে গেল, এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেল, এখানে নতুন নতুন আরো কিছু বিষয় দেখছি। ওনার কাছে বিষয়টা একটু খটকা লাগছে। উনি রাসেল ভাই উনি ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার পরে উনি যাচ্ছেন, বেশ উনি দেখলেন যে আশেপাশের বেশ অনেক গাছ, বেশ বড় বড় গাছ আছে রাস্তার দুধারে। উনি চিন্তা করলেন গতকালকেও তো এসব গাছ দেখলাম, আজকে গাছ আসলো কোত্থেকে। উনি যখন রাসেল ভাই ওনার কুমারখালী গিয়ে নেমেছেন, তখন দেখে যে ওখানেও অনেক পরিবর্তন, রাস্তায় বেশ নতুন নতুন অনেক স্থাপনা হয়েছে, আশেপাশে ওনার গ্রামে বেশ কি হয়েছে। উনি রাসেল ভাই ওই রেল লাইনের একটু পাশেই ওই রেলের কিছু পরিত্যক্ত জায়গা থাকে, উনি যত গরিব মানুষ ছিলেন, ওই রেলের পরিত্যক্ত জায়গায় উনি একটা ছোট্ট কুটির বানিয়ে ওনার ফ্যামিলি নিয়ে উনি থাকতেন। তো গিয়ে দেখে ওনার ঘরের অবস্থাও খুব খারাপ, মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে ঘর কোনো মেরামত করা হয় না। তুমি যখন আসলে বাড়িতে গিয়েছে, যেহেতু সকাল সকাল ছিল, লোকজন একটু কোনো রাস্তাঘাটে কম ছিল, বাড়িতে যাওয়ার পরে মানে দেখে যে ওনার স্ত্রীর মানে চেহারায় একটা বয়সের ছাপ চলে আসছে কিছু, এবং ওনার যে সন্ততি ছিল তারাও বেশ বড় হয়ে গেছে। উনি আরো অবাক হন, এটা কিভাবে সম্ভব, ওনার সাথে কি হচ্ছে এইসব, যেটা উনি কি দেখছেন, উনি কি ঠিক দেখছেন না অন্য কোথাও উনি চলে আসছেন, স্বপ্নের মতো লাগছে সবকিছু। তখন ওনার স্ত্রী তাকে দেখেই খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন, বলে যে এতদিন তুমি কোথায় ছিলা? বলে এতদিন কোথায়, আমি তো
কালকেই গেলাম। বলে না, প্রায় 5 বছর তুমি ছিলা। এটা শুনে উনি খুবই অবাক হন যে 5টা বছর, খুব অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার এটা। এবং উনি যখন বাইরে বের হয়েছেন সবার কাছে, মানে উনি যখন আসেন সব চারদিকে খবর হয়ে গেছে যে নিতাই মুচি ফিরে আসছে 5 বছর পর। তো অনেকেই আসছে যে কি ব্যাপার, 5 বছর কোথায় ছিল? বলে যে কোথায় ছিলাম, আমি তো কালকেই গেলাম এখানে। এবং 5 বছরের পরে যে চেঞ্জ গুলো আসার দরকার মানুষের চেহারায়, সেই চেঞ্জটা কিন্তু নিতাই মুচির চেহারায় আসে নাই। কিন্তু ওনার আশেপাশে যারা ছিল তাদের সবার ওরকম একটা পরিবর্তন আসছে। তো এটা উনি দেখে চিন্তা করে আসলেই তো যে 5টা বছর আমি কোথায় ছিলাম, তখন উনি এটা চিন্তা করে। যাই হোক, তারপরও উনি চিন্তা করে হয়তো বা ওই রাতে উনি এমন জায়গায় চলে গিয়েছিলেন, এই সময়ের মধ্যে 5টা বছর চলে গেছে, হতে পারে। তো উনি যেহেতু বিষয়টা বলা নিষেধ ছিল, উনি কাউকে বলেন। রাসেল ভাই ওনার অভাবের তাড়নায় একটা সময় উনি ওই স্বর্ণের বারটা একটা দোকানে বিক্রি করতে গিয়েছিলেন। তো বিক্রি করতে যাওয়ার পরে সবাই সন্দেহ করে যে এটা এই গরিব মানুষ এটা কোথায় পেল, নিশ্চয় হয়তো বা কোথা থেকে সে চুরি করে এনেছে। যেহেতু 5 বছর ছিল না, হয়তো বা কোথাও গিয়ে চুরি ডাকাতি করেছে হয়তো বা, এটা তারা সন্দেহ করে। তো ওটা কেনার মানে কিনবে বলে একটা স্বর্ণকারের দোকানদার বলে কিছুক্ষণ বসিয়ে রেখে বেশ কয়েকজন লোককে খবর দেয়। তখন তারা সবাই আসে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর গ্রামের মেম্বারের কাছে নিয়ে যাওয়া হয়, তারা জিজ্ঞাসাবাদ করে, কিন্তু উনি বলতে চায় না, বলে এটা আমি কুড়িয়ে পেয়েছি। যখন তার কথায় অসংলগ্নতা পাওয়া যায়, তখন একটা পর্যায়ে যখন তাকে খুবই প্রেসার ক্রিয়েট করা হয়, তখন উনি এই সত্য ঘটনাটা বলে দেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আচ্ছা, তো আমি এটাই ভাবে পেয়েছি। তখন সবাই কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ বলে না এটা একটা চাপাবাজি, এরকম বলে। কারণ এটা কিভাবে সম্ভব, এক রাত্রে 5 বছর হয়ে গেল, এটা অদ্ভুত ব্যাপার ছিল সেটা। তো যাই হোক রাসেল ভাই, এই যে ঘটনাটা বলে দিলেন, এরপর থেকে ওনার ফ্যামিলিতে কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে এরপর থেকে ওনার যে ছেলেটা ছিল, তো ছেলে মানে প্রতি রাত্রে হঠাৎ সে তার বাবা মাকে বলতো যে কে যেন বাইরের থেকে, ওই ছেলের নাম ছিল রাসেল ভাই, আমার নামটা ঠিক মনে নাই আর কি, আমার নামটা বলেছিল আর কি, আমার নামটা মনে নেই, তো ওর নাম ধরে ডাকতো। আচ্ছা, তখন ওর বাবাকে বলতো, বাবা দেখো আমার নাম ধরে কে যেন ডাকতেছে, কিন্তু বাড়ির লোকজন কিন্তু কেউ ডাকতে শুনতো না। তখন বাইরে বের হয়ে কাউকে দেখা যেত, এরকম রাসেল ভাই প্রতিদিন এইভাবে নাকি ডাকতো। একদিন রাসেল ভাই সকালবেলা মানে দেখে যে ছেলের ঘরে, মানে যদি গরিব মানুষ তো একই ঘরে থাকতো, পাশের ছোট্ট একটা তার ছেলে মেয়ে থাকতো, তো দেখে যে ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন চিন্তা করে হয়তো বা বের হয়েছে, সকালে কোনো কাজে বের হয়েছে। রাসেল ভাই কিছুক্ষণের মধ্যে খবর আসে রেলে একটি ছেলের মানে কাটা লাশ পড়ে আছে। আচ্ছা, তখন নিতাই মুচি গিয়ে দেখে ওটা তার ছেলের লাশ। এখন রাতের বেলা সে বের হয়ে গিয়েছিল, কিন্তু মানে অদ্ভুত ব্যাপার হলো যে দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল। তাহলে কিভাবে বাইরে গেল, এটাই ছিল। রাসেল ভাই তার ছেলেটা মারা গেল। এরপরে তার যে মেয়ে ছিল, একটা ছোট যে মেয়ে ছিল আর কি, ওনার ছেলের যে ছোট মেয়ে, তো সেই মেয়ের মধ্যে হঠাৎ করে কিছু পাগলামি ভাব শুরু হয়ে গেল। যে সে শুধু বলে যে আমি পানিতে নামবো, খালি এই কথা বলে, আমি পানিতে নামবো। এবং তাকে সে মানে সুযোগ পেলে সে শুধু পুকুরে গিয়ে সাঁতার কাটতে চায়। এরকম হঠাৎ এই ধরনের একটা অদ্ভুত পাগলামি ওই মেয়ের মধ্যে পেয়ে বসে, তাকে কিছুতেই ধরে রাখা যায় না। রাসেল ভাই এই ঘটনার যখন ওই ছেলের মৃত্যুর মাত্র 5-7 দিনের মাথায় যখন মেয়ের ওই পাগলামির জিনিসটা ধরা পড়লো, এই পাগলামি ধরার মোটামুটি 4-5 দিনের মাথায় হঠাৎ একদিন ওই মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে পুকুরে ওই মেয়েটার লাশ উদ্ধার হয়। আচ্ছা, এখন কিভাবে কি দেখেছিল, কেন ওরকম পাগল হয়ে গিয়েছিল, এটা আসলে ওইভাবে কেউ ধরতে পারে না। অনেকে বলছে এটা জিনের কারসাজি, জিন হয়তো বা ধরে মেরে ফেলেছে, এরকম হতে পারে। রাসেল ভাই যখন ওনার নিজের 2 সন্তানকে যখন হারিয়ে ফেলে, তখন সে চিন্তা করে যে এখানে থাকবো না। ঘটনাটা রাসেল ভাই প্রায় 1989 সালের দিকের ঘটনা। তো যখন উনি তো তার স্ত্রীকে নিয়ে উনি চলে যান, তো কোথায় যাবেন উনি কাউকে বলে যান নাই। তো আমাকে যিনি গল্পটা বলেছিলেন, আমার এক ছোট ভাই আর কি, নাম হলো সাজ্জাদ, ওর বাড়ি কুমারখালীতে। সে বলেছিল যে ওর এলাকার কোনো একজন লোক 2012 সালের দিকে এই কমলাপুর রেল স্টেশনের কাছে নিতাই মুচিকে দেখেছে। এরপরে নিতাই মুচি আসলে এখনো জীবিত আছে কি নাই এই বিষয়ে আমরা কিছু জানি না রাসেল ভাই।